আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? স্যার মামুন বলছি স্যার। হ্যাঁ মামুন, এই তো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার একটা মিটিং এ আছেন স্যার, স্যার জয়েন করবেন 5-10 মিনিটের ভিতরেই স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, অসুবিধা নেই। ওকে স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। গুড। সো আমাদের ক্লাসটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। এই ক্লাসটা আমি আর অভিজিৎ আমরা দুজনে নিব। তো হোয়াট আই উইল ডু ইজ বেসিক্যালি চ্যাপ্টার 1 থেকে 12 পর্যন্ত আই উইল গো থ্রু দোজ। আর অভিজিতের পরের থেকে এবং কোশ্চেন এন্ড আনসার কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রিভিউ করে দিবে অভিজিৎ। আর আমাদের এই ক্লাসগুলো তো ভেরি ইম্পার্সোনাল ক্লাস হয়, অনলাইন। আমি আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। সো আপনারা একটু রেসপন্স করবেন, আই উইল আস্ক কোশ্চেন্স। আপনারা রেসপন্স করবেন টাইম টু টাইম, আদারওয়াইজ আমার পক্ষে ডিফিকাল্ট হয় কন্টিনিউ করা। আর কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ আস্ক কোশ্চেন্স। হ্যাঁ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। স্টপ মি, আস্ক কোশ্চেন্স। কেউ যদি মনে করেন লাস্টে প্রশ্ন করবেন, দ্যাটস অলসো ফাইন। আর আপনারা ক্লাসগুলা সময় মতো আসার চেষ্টা করবেন। ইউজুয়ালি 10-15 মিনিটস এর মধ্যে ক্লাস শুরু হবে শিডিউল টাইমে। আর যদি কখনো আমি না পারি, আমি মামুন বা আলিম সাহেবকে আগে জানিয়ে রাখবো। সো দে উইল আপডেট ইউ অ্যাকর্ডিংলি। ওকে। সো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা আপনাদের মাইক্রোফোন গুলা মিউট করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে অফকোর্স আনমিউট করে কথা বলে আবার মিউট করে দেন। আদারওয়াইজ অনেক সময় নয়েজ হয় বাইরে থেকে, যেটা সবাইকে ডিস্টার্ব করে। ওকে। কার কোনো প্রশ্ন আছে? অল গুড। শুরু করা যায় স্যার। অল গুড। রাইট। ওকে। অল গুড। সো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, এই শব্দটা অরিজিনালি ইটস এ মিলিটারি টার্ম। এটা মিলিটারিতে স্ট্র্যাটেজিতে ইউজ করা, মানে প্রথম এই শব্দটা ইউজ করা শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা বিজনেসে আসছে। So, ধরেন 1919 ঊনবিংশ শতাব্দীর 60 দশকের দিকে বা হয়তো বা আরেকটু আগে পরে এই টাইমে স্ট্র্যাটেজিটা আস্তে আস্তে বিজনেসের ক্ষেত্রে আসা শুরু হয়েছে। এবং স্ট্র্যাটেজি ওয়ান অফ দি আর্লিয়েস্ট স্ট্র্যাটেজির উপরে, যেহেতু এটা আগের যুদ্ধের একটা মিলিটারি টার্ম ছিল, দি আর্লিয়েস্ট স্ট্র্যাটেজির উপরে আর্লিয়েস্ট লেখা আহ, বই বা থিওরি যদি বলা হয়, সেটা পাওয়া যায় হচ্ছে সানজু নামে একজন চাইনিজ জেনারেল। তার বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, সানজু। আপনারা যদি ইন্টারেস্টেড হন, ইউ ক্যান গো থ্রু দিস বুক। ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক। পড়লে বুঝতে পারবো। হ্যাঁ। সো সানজু, হি ওয়াজ এ চাইনিজ জেনারেল অ্যান্ড এ মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। হি ওয়াজ রাইটার, ফিলসফার। সে জাও ডাইনাস্টিতে, চায়নার জাও ডাইনাস্টির সময় ছিল। He was born in 544 BC and lived till 496. So roughly 50 odd or 55 odd years বেঁচে ছিল। এবং তার বইটাই, তার সঞ্জুর অথর করা বুক দ্য আর্ট অফ ওয়ার, এটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজির সর্বপ্রথম বই। নাও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে একটা মিলিটারি টার্ম কিভাবে বিজনেসে চলে আসলো। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং যে হাউ ডাজ এ মিলিটারি টার্ম fit into the business. So আমরা যদি দেখি একটা একটা যুদ্ধক্ষেত্র যদি কনসিডার করা হয়,
যুদ্ধক্ষেত্রে কি হয়, ইউ হ্যাভ একটা শত্রু পক্ষ, একটা মিত্র পক্ষ, তাই তো? এবং এই দুইটা পার্টির মধ্যে যুদ্ধ হয় কোনো না কোনো অবজেক্টিভকে সামনে রেখে। সো হইতে পারে তারা দেশ বা ল্যান্ড এক্সপানশন, হ্যাঁ, রাজত্ব এক্সপানশন, অথবা হতে পারে কোনো ধন সম্পদ অ্যাকোয়ার করার জন্য। সো ল্যান্ড অ্যাকুইজিশন। আমরা অনেক সময় দেখছি অনেক যুদ্ধ হয়েছে, রিলিজিয়াস যে ওয়ার গুলা হয়েছে। সো দ্যাটস অলসো, বাট এগেইন এটা হচ্ছে এক্সপানশন অফ রিলিজিয়ন বা রিলিজিয়াস বিলিফ, অথবা যেখানে দুইটা গ্রুপের মধ্যে কোনো আইডিওলজি নিয়ে, হ্যাঁ, আমার মনে হয় আইডিওলজি ইজ এ বেটার ওয়ার্ড, আইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে যুদ্ধ হচ্ছে। আবার কোনো কোনো কারণে, যেমন আমরা, আপনারা সবাই আহ হেলেন অফ ট্রয়ের নাম শুনছেন তো? শুনছেন সবাই? জি স্যার। সো হেলেন অফ ট্রয়ের যুদ্ধ কি জন্য হয়েছিল? স্যার, ওই যে ট্রয় রাজ্যের যে কি বলে এটাকে, রাজার যে ওয়াইফ ছিল তার সাথে হ্যাঁ, ওই আরেকটা রাজ্যের হচ্ছে মানে এর কি বলে জানি রাজপুত্রের সম্পর্ক হয়েছিল, এটা নিয়ে মূলত যুদ্ধটা হয়েছিল চট্টগ্রামের কিয়ামি ড্যাম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো সো যুদ্ধ এখানে, ইটস নট অ্যাবাউট acquiring any land, it's not about acquiring wealth. It was related to একটা একটা affair, একটা রিলেশনশিপ। সো অল অফ দিস কারণে যুদ্ধ হইতে পারে। নাও এই যুদ্ধের আমরা যদি সিনারিও কনসিডার করি, সো উই হ্যাভ ওয়ান পার্টি যারা হচ্ছে শত্রু পক্ষ, আরেকটা হচ্ছে মিত্র পক্ষ। যখন এদের মধ্যে যুদ্ধ হয়, হোয়াট হ্যাপেন্স? কোন একটা পার্টি জিতে, কোন একটা পার্টি হারে। যে পার্টি জিতে সে, যে কারণে যুদ্ধটা হচ্ছে, সে পুরোটাই জয় করে নেয়, তাই না? So আমরা ইজি এক্সাম্পল চিন্তা করি যে কেউ রাজ্য বিস্তারের জন্য যুদ্ধ করছে। সো যে পার্টি হারলো, তার রাজ্যত্বটা বা তার রাজ্যটা যে জিতলো সে পেয়ে গেল। আর যে হেরে গেল সে তো তার, নট অনলি দে লুজ দেয়ার কান্ট্রি, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখছি হিস্ট্রিতে, দে ইভেন লুজ দেয়ার লাইফ, তাই না? তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হয় অথবা কৃতদাস করে রাখা হয়। সো দ্যাটস দি সিচুয়েশন অফ এ ওয়ার সিচুয়েশন। So how does that fit into, oh, so and then আমরা বলতেছি যে strategy is a military term, এবং স্ট্র্যাটেজির মাধ্যমে কি করা হতো, এক পক্ষ আরেক পক্ষ স্ট্র্যাটেজি হতো যে যুদ্ধে কিভাবে শত্রু পক্ষকে ঘায়েল করা যায়, পরাস্ত করা হবে। Now how can we fit that into a business scenario? A business scenario, আমরা যদি একটা যুদ্ধ ময়দান চিন্তা করি, একটা যুদ্ধে we have দুইটা পক্ষ মারামারি করতেছে to attain certain thing, interest, হ্যাঁ? একটা বিজনেসে কি হচ্ছে, উই হ্যাভ, আমাদের শত্রু নাই, বাট ইন এ বিজনেস হোয়াট ডু উই হ্যাভ, একটা বিজনেস এনভায়রনমেন্টে, কম্পিটিটর। রাইট? সো উই হ্যাভ কম্পিটিটরস। এবং যুদ্ধক্ষেত্রে তো একজন, আমরা জানি একজন শত্রুর সঙ্গে আমরা যুদ্ধ করছি, বাট ইন এ বিজনেস সিনারিও আমাদের একজন না, দেয়ার আর হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ কম্পিটিটরস, যারা ওই একই ইন্টারেস্টের জন্য কম্পিট করছে। ইন্টারেস্টটা কি? মার্কেট গ্র্যাব করা, সেলস বাড়ানো, প্রফিট বাড়ানো, সবই তো, তাই না? সো এই যে আহ, এবং এই 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 আপনার বিজনেসের ক্ষেত্রে যারা জয়ী হচ্ছে, তারা আস্তে আস্তে তাদের ফুটপ্রিন্ট বাড়াচ্ছে, তাদের রেভিনিউ বাড়াচ্ছে, তাদের কোম্পানি বড় হচ্ছে। আর যারা এই এই যুদ্ধে বা এই কম্পিটিশনে হেরে যাচ্ছে, তারা কি হচ্ছে, আস্তে আস্তে দে আর গেটিং, they're being wiped out from the competition. So দেখা যায় তারা আহ 2 দিন পর নাই, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যানাইলেশন যেটাকে বলা হয়, যে একদম কমপ্লিটলি মেরে ফেলা যায়। সো তার মানে আমরা যদিও দুই এক্সট্রিম, যুদ্ধে হচ্ছে মানুষ মেরে ফেলে, whereas in a business you are not killing people but you are killing a business, একটা এন্টিটি, এন্টারপ্রাইজ কে কম্পিটিশন থেকে বের করে তাকে মেরে ফেলা হচ্ছে। সো এই দুইটা যদি আমরা কনসিডার করি, সো দ্যাটস হাউ, যদিও
business and war is a totally different game, but ওয়ারে ইউজ করা, ওয়ারে কিভাবে অ্যাডভান্টেজ নেওয়া যায়, ইউজ করা এই স্ট্র্যাটেজি আস্তে আস্তে বিজনেসে ঢুকে গেল। এবং নাও আমার মনে হয় সবাই, ইটস এ বাজওয়ার্ড, এভরিবডি নোজ স্ট্র্যাটেজি। ইভেন আমরা দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, হ্যাঁ? আমাদের দৈনন্দিন জীবনেও আমরা স্ট্র্যাটেজি নিয়ে, হোয়াট ইজ ইউর লাইফ স্ট্র্যাটেজি, জীবনে কোনো কিছু, মানে হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, হাউ আর ইউ গোয়িং টু do certain things or overcome certain things. So that's how this word strategy, which was originally a military term, originated in a warfare situation. Now that has become a very important exercise in business. এবং আজকে আমরা এটাই এক্সপ্লোর করবো, এই কোর্সে আমরা এটাই এক্সপ্লোর করবো। কারো কোনো প্রশ্ন আছে? So those of you who are interested with it, আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আব্দুল্লাহ আসসালাম। জি হালিম সাহেব, কেমন আছেন? ওকে, সবাই ওই স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, অলরাইট, জি স্যার। গুড। Okay, so let's move on. Uh, so strategy. Uh, what is the definition of strategy? So if you go to the internet, অনেক অনেক definition আছে। So আমরা আমাদের টেক্সট থেকে যদি রেফার করি, strategy is the direction and scope of an organization over the long term. So it's a long-term issue. It's not short-term, immediate issue. It's a long-term একটা বিষয়, which achieves advantage for the organization through its collection of resources. So a resource, তার একটা অর্গানাইজেশনের কাছে যে রিসোর্স গুলো আছে সেগুলোর থেকে কিভাবে অ্যাডভান্টেজ নেওয়া যায়, how to take advantage of these resources within a changing environment. So again, this is another important thing. Changing environment. আমাদের কি হচ্ছে, আমাদের business environment is changing, তাই না? It's changing every day, every moment. এবং if you see over the past 5 years, there's been abrupt changes, তাই না? When COVID, pre-COVID and post-COVID, if you compare, there's been a huge change in the way we do business, the way we do transaction. আপনার লোকজনের ইভেন চাহিদারও বাইং প্যাটার্ন চেঞ্জ হয়েছে, চাহিদা চেঞ্জ, সবই চেঞ্জ হয়ে গেছে। সো ইন এন এভার এন্ডিং চেঞ্জিং এনভায়রনমেন্ট, এই রিসোর্স গুলা দিয়ে কিভাবে, অ্যান্ড ফাইনালি কি, টু মিট দ্য নিডস অফ মার্কেট অ্যান্ড টু ফুলফিল স্টেক হোল্ডার এক্সপেকটেশন। সো এখানে দুইটা পার্টির এক্সপেকটেশন ব্রডলি, একটা হচ্ছে মার্কেটের যে রিকোয়ারমেন্ট, মার্কেটের যে ডিমান্ড। সো মার্কেটের ডিমান্ডটা কি? মার্কেটের ডিমান্ড বেসিক্যালি হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটা প্রোভাইড করি, এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড। আর স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন ফুলফিল করা। স্টেক হোল্ডার কারা বলেন দেখি আপনারা? স্টেক হোল্ডার, what do you understand by stakeholder? স্যার, যে কোনো পার্সন যার ওই কোম্পানির উপর, মানে ওই কোম্পানিতে তার কোনো ইন্টারেস্ট আছে যে কোনো ধরনের, সে হচ্ছে একজন স্টেক হোল্ডার। Very good. So stakeholder হচ্ছে who has any interest, direct or indirect. এখানে দুইটা শব্দ ইউজ করতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। সো ডিরেক্ট কি? ডিরেক্ট হচ্ছে যারা তার সাথে ওই অর্গানাইজেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড। সো শেয়ার হোল্ডার হতে পারে, এমপ্লয়ি হতে পারে, আপনার তার সাপ্লায়ার হতে পারে, তার কাস্টমার হতে পারে, হ্যাঁ, তার ব্যাংকার হতে পারে, যা অল অফ দিস আর ডিরেক্টলি রিলেটেড। কিন্তু আবার ইনডিরেক্ট রিলেশনশিপ আছে। ইনডিরেক্ট হচ্ছে হয়তো বা কোনো একটা, যেমন গভর্নমেন্ট বডি আসলে ডিরেক্ট ইনডিরেক্ট দুটোই থাকে। যেমন গভর্নমেন্টের কিছু বডি আছে যারা ডিরেক্টলি রিলেটেড, কিছু আছে আবার ইনডিরেক্টলি রিলেটেড। তারপরে ইভেন আমরা পরে আরেকটু দেখবো যে স্টেক হোল্ডারের ডেফিনেশনটা আজকাল এত ব্রড হয়েছে,
এভরিবডি ইজ এ স্টেক হোল্ডার নাওয়াডেজ। হ্যাঁ, যেমন একটা সিম্পল এক্সাম্পল বলি, এই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, তাই না? তারপরে এখন আমরা দেখতেছি ইন্দো পাক একটা একটা টেনশন যাচ্ছে এর মধ্যে। গাজায় ইসরায়েলের হামলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই যে দুনিয়ার বিভিন্ন জায়গায় গ্লোবালি এই যে আনরেস্ট গুলা হচ্ছে, আমরা যদি একদম নর্মাল চিন্তা করি যে ওই ওই আনরেস্টের কারণে বাংলাদেশ শুড নট বি ডিরেক্টলি এফেক্টেড, তাই না? বাট হোয়াট ডু উই সি, এই যে কোন একটা জায়গায় যুদ্ধ হলে বা কোন একটা আনরেস্ট শুরু হলে কোথাও বাংলাদেশ গেটস এফেক্টেড। আমরা হাজার হাজার মাইল দূরে বসে আছি, অথচ উই গেট এফেক্টেড। আপনারা জানেন যে ইকোলজিক্যাল দেয়ার আর লটস অফ থিংস হ্যাপেনিং, এই যে গ্রিন হাউস এফেক্ট, তারপরে আপনার এই যে বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়গুলো হচ্ছে, তো সেগুলা এগুলা কেন হচ্ছে, এই কারণগুলো যদি দেখেন, এই কারণে বাংলাদেশ নাই, বাট বাংলাদেশ ইম্প্যাক্ট এফেক্ট যখন হচ্ছে, উই আর গেটিং এফেক্টেড বাই অল দিস থিংস। হ্যাঁ, সো মোট কথা আমরা দেখতেছি এখন স্টেক হোল্ডারের ডেফিনেশন এত বড় হচ্ছে যে nowadays everybody is a stakeholder, not through direct relationship but through indirect relationship. So a stakeholderদের expectation and marketer need, marketer requirement, এই দুটাকে ফুলফিল করা through a changing environment. How to do that? By maximizing the utilization of our resources. হ্যাঁ, এটার মাধ্যমে লং টার্ম, যে লং ইন দ্য লং রান আমরা কিভাবে আমরা অ্যাডভান্টেজ নিতে পারি, এটাই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। সো স্ট্র্যাটেজি ইজ এ ডিরেকশন, ইটস এ প্ল্যান, ইটস এ প্রসেস, হ্যাঁ, যার মাধ্যমে আমরা এটা করি। সো বেসিক্যালি আমরা যদি দেখি চারটা আইডেন্টিফাই, একটা হচ্ছে লং টার্ম, ইটস লং টার্ম ইস্যু। এটা এনভায়রনমেন্ট কে নিয়ে কনসিডার করা হয়, যে আমরা যে এই চেঞ্জিং এনভায়রনমেন্টের মধ্যে আছি। রিসোর্স, all type of resource, so it can be financial resource, it can be physical resource, it can be technological resource, it can be human resource. eh? All of these resource uh, uh, কে নিয়ে কাজ করা। এন্ড ফাইনালি হচ্ছে গিয়ে এক্সপেকটেশন, একটা হচ্ছে মার্কেট এক্সপেকটেশন, আর একটা হচ্ছে স্টেক হোল্ডারদের যে রিকোয়ারমেন্ট বা নিড, সেটাকে ফুলফিল করা। সো সো তার মানে স্ট্র্যাটেজিটা যদি আমরা আহ, যখন whenever we talk about strategy, it's not something immediate, হ্যাঁ, বা এখনকার না। স্ট্র্যাটেজিটা হচ্ছে লং টার্ম, এবং স্ট্র্যাটেজিটা এই যে একটু আগে আমরা যেটা আলাপ করলাম, যে আমরা ওয়ারফেয়ারের সাথে স্ট্র্যাটেজিকে রিলেট করলাম একটা ওয়ারফেয়ার সিচুয়েশনের সাথে। সো স্ট্র্যাটেজি ইজ রিলেটেড টু বেসিক্যালি কম্পিটিশন, মানে কম্পিটিশন যেখানে, সেখানে how to uh, take advantage, or how to get a competitive advantage in the market. এবং again competitive advantageটা it's not immediate, যে আমি এখন নিচ্ছি ফাইন, এটা লং টার্ম ধরে আমি কিভাবে নিতে পারি, যেটা আমরা বলি যে সাস্টেইনেবল, একটা সাস্টেইনেবল ওয়েতে আমরা কিভাবে গ্রো করতে পারি। হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে এই স্ট্র্যাটেজি মাধ্যমে আমরা আহ, কি বলা যায়, প্ল্যান করি, ফর্মুলেট করি। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে সোফার? ওকে, গুড। সো লেভেলস অফ স্ট্র্যাটেজি, হ্যাঁ, সো দের আর ডিফারেন্ট লেভেলস অফ স্ট্র্যাটেজি। একটা কর্পোরেট বডি যদি কনসিডার করেন, যেমন একটা লার্জ কর্পোরেশন, যেখানে they have different business entities or different business
ইউনিটস, সেখানে এই স্ট্র্যাটেজিটা বিভিন্ন লেয়ারে করা হয় বা বিভিন্ন লেভেলে। দ্য হায়েস্ট ওয়ান, এই যে আপনারা সবাই ইউ ক্যান সি দিস, সবাই দেখতে পাচ্ছেন এটা, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো if we consider this is the pyramid, হ্যাঁ, একটা অর্গানাইজেশনাল পিরামিড, একদম টপে হচ্ছে গিয়ে কর্পোরেট, এসবিইউ এন্ড ফাংশনাল। এর পরেরটা আমরা আলাপ করব পরে। সো একদম অ্যাপেক্স, সবচেয়ে টপে হচ্ছে গিয়ে কর্পোরেট স্ট্র্যাটেজি। সো কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে যে একটা অর্গানাইজেশন অ্যাজ এ হোল, তার বেসিক ডিরেকশনটা কি, ইটস পারপাস, কেন এই 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 অর্গানাইজেশনটা কেন অপারেট করতেছে, ইটস অ্যাম্বিশনস, রিসোর্সেস, অ্যান্ড এটা অন্যান্য অর্গানাইজেশনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, কমিউনিকেট করবে, নেটওয়ার্কিং করবে। এটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। সো কর্পোরেট স্ট্র্যাটেজির মধ্যে বেসিক্যালি কি কি জিনিস থাকবে? নাম্বার ওয়ান, কর্পোরেট মিশন অ্যান্ড অবজেক্টিভস, কর্পোরেট ওভারঅল প্রোডাক্ট মার্কেট ডিসিশন। প্রোডাক্ট মার্কেট মানে আমরা কোন প্রোডাক্ট নিয়ে যাব আর কোন মার্কেটে আমরা অপারেট করবো। মেজর ইনভেস্টমেন্ট ডিসিশনস, সো ইনভেস্টমেন্টের অন দ্য ফ্লিপ অফ দ্য কয়েন কি, ফাইন্যান্সিং, মানে আমি ইনভেস্ট করব, আমি আইডেন্টিফাই করলাম আমার ABCD এই চারটা প্রজেক্টে আমার ইনভেস্টমেন্ট হবে। সো দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ যে এই ABCD যেটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট আইডেন্টিফাই হলো, সেগুলো ফাইন্যান্সিং কিভাবে হবে? দেয়ার আর ডিফারেন্ট ফাইন্যান্সিং এর ডিফারেন্ট সোর্স অফ ফান্ড আছে, তাই না? And then finally, relation with external stakeholder. External stakeholder এর সাথে আমাদের interaction কিভাবে হবে, রিলেশনটা কি মেনটেন করা হবে। So that's the overall corporate strategy. The second one is business strategy, বা এটাকে strategic business unit strategy ও বলা হয়। SBU টা কি? SBU হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে যদি এমন একটা ইউনিট থাকে which is, যদিও ওই অর্গানাইজেশনের ভিতরে একটা অংশ, বাট ইট অ্যাক্টস অ্যাজ এ সেপারেট, টোটালি সেপারেট একটা ইউনিট, এটাকে এসবিইউ বলা হয়। যেমন আমরা যদি স্কোয়ার গ্রুপ কনসিডার করি, স্কোয়ার গ্রুপের একটা কর্পোরেট স্ট্র্যাটেজি থাকবে, যেটা হচ্ছে একদম স্কোয়ারের ওভারঅল তাদের মিশন ভিশন, তাদের অবজেক্টিভ, তাদের সবকিছু ডিফাইন করা থাকবে। And then the second layer হচ্ছে business বা SBU level. SBU টা কি? Square, they have textile, they have pharmaceuticals, they have toiletries, they have garments, they have so many other things. Food আছে তাদের, সবই স্কোয়ারেরই, but those are all separate business units. So ওই বিজনেস ইউনিট লেভেলের স্ট্র্যাটেজিটা হয় মূলত কম্পিটিশনটাই কনসেপ্ট। কারণ কর্পোরেট লেভেলে তো কম্পিটিশনের কিছু নেই, কর্পোরেট হচ্ছে টু লে ডাউন দ্য টোন, একটা অর্গানাইজেশন কিভাবে হবে, ফাংশনিং কিভাবে করবে। আর সেকেন্ড হচ্ছে বিজনেস, তো বিজনেস লেভেলে আসতেছে হচ্ছে কম্পিটিশন। সো এখানে কি থাকবে যে হাউ অ্যাডভান্টেজ ওভার কম্পিটিটরস ক্যান বি অ্যাচিভ, এবং এখানে মার্কেটিং ইস্যুটা কি হবে, মার্কেটিং মিক্সটা আমরা কি চুজ করবো, কিভাবে করবো। সো এটা মার্কেটিং মিক্স আপনারা অনেকেই পড়ে আসছেন, আমরা নেক্সট কোনো একটা চ্যাপ্টারে উইল গো থ্রু ইট ইন ফার্দার ডিটেলস। এন্ড দেন ফাইনালি হচ্ছে গিয়ে ফাংশনাল স্ট্র্যাটেজি। সো ফাংশনাল স্ট্র্যাটেজি কি? ওই পার্টিকুলার একটা এসবিইউ there are different functions, মার্কেটিং আছে, প্রোডাকশন আছে, purchasing, finance, HR, technology, all of these budgets, sorry, strategies which feed into the business unit strategy. So again, আমরা স্কোয়ারের যদি এক্সাম্পলটা নিই, the Square Pharmaceuticals, they will have their own marketing strategy, their production strategy, purchasing, finance, IT, HR, everything. And then if you go to Square textile,
তার আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি হবে, তার আলাদা প্রোডাকশন, তাই না? বিকজ ইটস ডিফারেন্ট বিজনেস ইউনিট অল টুগেদার। সো তাহলে আমরা যদি দেখি তাহলে হাউ এই স্ট্র্যাটেজিটা ফর্মুলেট হচ্ছে কিভাবে। Functional strategy is feeding into the business strategy. Strategy is feeding into the corporate strategy. And corporate strategy হচ্ছে overarching আমার strategy. At the same time, corporate strategy sets the tone. Corporate strategy টোনটা সেট করে নেবে যে ওকে এই আমরা এই বাউন্ডারির মধ্যে এইভাবে এইভাবে কাজ করবো, এই করতে চাই। এন্ড ওইটাকে মাথায় রেখে বিজনেস স্ট্র্যাটেজি হবে, এন্ড বিজনেস স্ট্র্যাটেজিকে সাপোর্ট করার জন্য ফাংশনাল স্ট্র্যাটেজি গুলো হবে। সবাই এতটুকুন ক্লিয়ার? এই ডিফারেন্ট লেভেলস অফ স্ট্র্যাটেজিটা সবাই বুঝতে পারছেন? Yes, sir. গুড। ওকে, নাও স্ট্র্যাটেজিক এই প্ল্যানিং এর অ্যাপ্রোচ, মানে কোথায় শুরু করব কোথায় শেষ করবো, হাউ টু ডু দ্যাট, অ্যাপ্রোচটা কি? সো দেয়ার আর টু টাইপস অফ অ্যাপ্রোচ, দুই ধরনের। একটা হচ্ছে টপ ডাউন, যেটাকে রেশনাল অ্যাপ্রোচ বলা হচ্ছে। টপ ডাউন, ফর্মাল, ট্রেডিশনাল, রেশনাল। আর আরেকটা হচ্ছে গিয়ে ইমার্জেন্ট, যেটা হচ্ছে বটম আপ। সো রেশনালটা কি? রেশনালটা হচ্ছে গিয়ে যে যেখানে আমার এই এই প্ল্যানিংটা এই প্ল্যানিংটা অ্যাপ্রোচ করা হয় একটা স্ট্রাকচার্ড ওয়েতে। যে শুরু করা হয় যে ওকে আমার আমি কি করতে চাই, কি করব। হ্যাঁ, সো আমরা এইখানে স্টেপ গুলো আছে দেখ। রেশনাল অ্যাপ্রোচ ফার্স্টে হচ্ছে গোল গুলা সেট করা, এন্ড দেন এই গোলের বেসিসে আমি কিছু প্রেডিকশন করব। ওকে, আমার দিস ইজ মাই গোল। ওই গোল সেট করতে গিয়ে আমাকে কিছু প্রেডিকশন কিভাবে করব না করব, এন্ড ওই আউটকামটা যে হবে সেটাকে এনশিওর করার জন্য কিছু কন্ট্রোল ডিভাইসও এনশিওর করা। যে আমি বললাম যে সে ফর এক্সাম্পল আমরা বললাম যে ওকে উই ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার সেলস, সবচেয়ে কমন যেটা, উই ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার সেলস, আমাদের সেলস নেক্সট ইয়ারে উই ওয়ান্ট টু হ্যাভ 20% গ্রোথ। সো দেন আমাদেরকে ডিসাইড করতে হবে ওকে এই 20% গ্রোথ আসবে কোথেকে। এটা কি আমার প্রোডাক্ট থেকে নাকি মার্কেট থেকে, মানে হাও কিভাবে আমরা করবো। এন্ড দেন ওইটা এনশিওর, ওই যে আমি গ্রোথ কনসিডার করছি এটাকে এনশিওর করার জন্য কি কি স্টেপ আমি নিব, সো দ্যাট আমি জানি যে হ্যাঁ আমি রাইট পাথে যেতে পারবো, বা অ্যাটলিস্ট আমাকে নিজেকে ইভ্যালুয়েট করতে পারবো। এন্ড দেন ফাইনালি স্ট্র্যাটেজি গুলোকে ইমপ্লিমেন্ট করে এবং ওই পথে আস্তে আস্তে কাজ করা, সো দ্যাট আমার আলটিমেট গোল অবজেক্টিভ যেটা আমরা সেট করছি সেটা আমরা যাতে অ্যাচিভ করতে পারি। সো দিস ইজ এ টপ ডাউন বা ফর্মাল ট্রেডিশনাল অ্যাপ্রোচ। সো এই অ্যাপ্রোচে ইফ ইউ সি ওখানে in rational approaches, objectives and main elements are always defined before strategy commences. স্ট্র্যাটেজি তৈরির আগে আমরা আমাদের অবজেক্টিভ এবং মেইন এলিমেন্ট গুলো কি এগুলো ডিফাইন করা হয়। সো দিস ইজ দ্য রেশনাল অ্যাপ্রোচ। নাও ইফ ইউ গো টু দ্য ইমার্জেন্ট, ইমার্জেন্টটা হচ্ছে গিয়ে ইটস এ ডিফারেন্ট ওয়ে। ইটস নট ওই যে আমরা টপ ডাউন ধরে যে ওকে এইটা আমরা করতে চাই এইভাবে করবো এটা সেটা। এইখানে এই অ্যাপ্রোচে কি করা হয়, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচে আমি ফার্স্টে আমার এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে, এই এনভায়রনমেন্ট চেঞ্জিং এর সাথে সাথে আমার এক্সিস্টিং যে রিসোর্স আছে সেই রিসোর্সটা কিভাবে আমি অপটিমাম ইউটিলাইজেশন করতে পারি সেখানে সেটা দেখা হয়।
সো আগেরটাতে ছিল আমি আমার অবজেক্টিভ গুলো সেট করছি, আমি এই করব সেই করব কিভাবে করব। আর এখানে হচ্ছে না, আমার কাছে এই মুহূর্তে কি আছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে আমার এক্সিস্টিং রিসোর্সকে কিভাবে আমি ম্যাক্সিমাম কাজে লাগাতে পারি, দ্যাট ইজ দি ইমার্জেন্ট অ্যাপ্রোচ। সো এবং এটাকে বটম আপ বলা হচ্ছে, তার মানে আমার আগেরটাতে ছিল একটা স্ট্রাকচার ছিল যে আমরা স্টার্ট এবং শেষ কোথায় কিভাবে হবে, আর এখানে হচ্ছে শেষ থেকে শুরু করা, শেষ থেকে শুরু করতে হবে। ওয়াই? বিকজ দ্যার ইজ নো স্টার্টিংটা আগের মতো স্ট্রাকচার না। এটা হচ্ছে ওকে, এই মুহূর্তে ডিমান্ড হচ্ছে মার্কেটের এইটা, এই মার্কেটের ডিমান্ডটা আমরা কিভাবে ফুলফিল করতে পারি সেটা। সো ট্রেডিশনাল যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচ, এটা ট্রেডিশনালি হয়ে আসছে, আহ, বড় বড় কর্পোরেশন করে থাকে, এবং দ্যাট ইজ মোর সুটেবল ফর an environment which is not frequently changing, abrupt কোনো চেঞ্জ যখন হয় না। বাট যেই বিজনেসে এনভায়রনমেন্ট ইজ অ্যাব্রাপ্টলি চেঞ্জিং, যেমন টেকনোলজি মার্কেট কি আপনার অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। আপনার রিসেন্টলি একটা রিসেন্ট গত কত মাস দুই তিনের ঘটনা, এক্সাক্ট ডেট মনে নেই, আপনারা সবাই ডিপ সিক এর নাম শুনছেন? জি স্যার। জি Yes, স্যার। sir. Chinese variant, sir. Yeah. রাইট। সো ক্যান এনিওয়ান টেল মি যে ডিপ সিকটা কি এবং হাউ ডিপ সিক disrupted the entire technology market? ডিপসিকটা হলো এআই ডাটাবেস একটা ওয়েবসাইট, যেখান থেকে হলো যে মানে সব ধরনের রিসোর্সেস যেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। Right? Okay. So এটা So মার্কেটে how, হচ্ছে কম্পিটিশন জি, এনে দিয়েছে স্যার। এটা মার্কেটে যে কম্পিটিশন। ইফেক্টটা ফেলেছে সেটা হলো যে স্যার এখন আমেরিকান কোম্পানিগুলো যেখানে এই স্যার এআই মার্কেটটার মধ্যে অনেক বেশি ডমিনেট করতেছিল, সেক্ষেত্রে একটা কম্পিটিশন ক্রিয়েট করছে। অ্যাট দ্য সেম টাইম হলো যে আহ, এইখানে আবার যেহেতু এটা চাইনিজ কোম্পানি, সেই জায়গাতে স্যার অনেকটা এথিক্যাল জিনিসগুলো এখানে চলে আসছে, যে হ্যাঁ মানে ইউএস যে কোম্পানিগুলো আছে তারা বলতেছে যে এই যে ডিপসিক যেটা আছে এখান থেকে যে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি সেই জায়গাতে অনেক এথিক্যাল ইস্যু থেকে যাচ্ছে, এই ধরনের অনেক কিছু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে মার্কেটে, বাট কম্পিটিশন তৈরি হয়েছে স্যার। okay, very good. So yes, DeepSeek হচ্ছে নতুন একটা এআই টুল। হ্যাঁ, ডিপসিক এর আগে সবচেয়ে নাম করা ছিল চ্যাট জিপিটি, এটা তো সবাই আপনারা জানাতেন না, স্যাম অল্টম্যানের তৈরি করা কোম্পানি, বা বা ওই এআই টুলটা। নাও ডিপসিক বাজারে আসার পরে আপনারা জানেন কিনা জানি না, মার্কেটে একদিনে কত ট্রিলিয়ন ডলার টেকনোলজি স্টক লস্ট, মানে the overall market, overall New York Stock Exchange NYSE market, Wall Street fell by কত 3.2 or something trillion dollars, trillion billion না trillion dollars। জানি স্যার এবং এগুলো। এটার, হ্যাঁ, এবং এটার কারণটা কি? অফকোর্স কম্পিটিশন ইজ ওয়ান থিং, বাট টেকনোলজি মার্কেট কিভাবে এফেক্টেড হয়েছে? ডিপসিক তারা যে প্ল্যাটফর্ম দিয়ে, যে হার্ডওয়্যার দিয়ে তারা এই কম্পিউটেশন করতেছে বা যেই এআই এর যে কাজগুলো করছে, আচ্ছা একটু পিছনে যাই। সো এই যে চ্যাট জিপিটি বা যতগুলা এআই টুল যেগুলা ইউএস বা নর্থ আমেরিকা বেসড ছিল, এগুলা যে টেকনোলজি ইউজ করতো হার্ডওয়্যার, সেগুলো ভেরি এক্সপেন্সিভ, এবং এবং যত দিন যাচ্ছিল হার্ডওয়্যার, আপনার এনভিডিয়া নাম শুনছেন তো? এনভিডিয়া, এনভিডিয়া হচ্ছে গিয়ে এআই হার্ডওয়্যারের মানে ফোর ফ্রন্ট, দে আর ওয়ান অফ দি ফোর ফ্রন্ট। সো এনভিডিয়া এনভিডিয়া মনে হয় এগেন কত সব বিলিয়ন ডলার একদিনে, ডিপসিক বের হওয়ার পর দে লস্ট কাপল অফ $100 billion। এগেন ওয়াই? বিকজ তারা যে হার্ডওয়্যার গুলো তৈরি করছিল আস্তে আস্তে দে আর বিকামিং মোর এন্ড মোর সফিস্টিকেটেড,
তার মানে more and more strong, তার মানে more and more expensive. Now, DeepSeek, what they did was তারা টেকনোলজি যেটা ইউজ করছে solution, that solution they took very cheap solution. So তার মানে এই যে এক্সপেন্সিভ হার্ডওয়্যার ওইটা ছাড়াই তারা চ্যাট জিপিটির মতো সেম রেজাল্ট নিয়ে আসতে পারবে। So that's how they disrupted the technology hardware market. এআই তো আর হার্ডওয়্যার মার্কেটকে এফেক্ট করার কথা না, তাই না, নর্মালি। বাট হাউ ডিড দে এফেক্ট দ্যাট? বিকজ অফ তারা যে টেকনোলজি ইউজ করছিল, লো কস্ট টেকনোলজি ইউজ করে তারা সেম অথবা বেটার রেজাল্ট দিচ্ছিল, যে কারণে এই যে এই টেকনোলজি মার্কেট একটা হিউজ ইম্প্যাক্ট হচ্ছে। সো এনিওয়ে, সো আমি যেই ইয়েতে আসলাম, সো তার মানে আপনি জাস্ট চিন্তা করেন যে ওই মার্কেটে যারা স্ট্র্যাটেজি করতেছিল, যাতে আমরা এই করবো সেই করবো এইভাবে, ডু ইউ থিঙ্ক দ্যাট স্ট্র্যাটেজি স্টিল প্রিভেইলস? কি মনে হয় আপনাদের? না স্যার, চেঞ্জ এনভায়রনমেন্টে তো এখন শুধু চেঞ্জ, এটা তো অ্যাব্রাপ্ট চেঞ্জ। একটা তো হচ্ছে চেঞ্জ এনভায়রনমেন্ট, বিজনেস চেঞ্জ হচ্ছে, দ্যাটস ফাইন। বাট এটা হচ্ছে একদম, মানে কি বলবো, ট্রিলিয়ন ডলার হারাচ্ছে মার্কেট। তার মানে কি এন্টায়ার টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই মানে এই সময়গুলাতে হচ্ছে ইমার্জেন্ট স্ট্র্যাটেজি, যে মার্কেট কি চাচ্ছে, কি হচ্ছে, এবং মার্কেটকে রেসপন্স করার জন্য আমার রিসোর্স দিয়ে হোয়াট ক্যান আই ডু। এই সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল কোভিড পিরিয়ডে, তাই না? বিকজ কোভিড পিরিয়ড হোয়াট হ্যাপেন, কনভেনশনালি আমরা যেভাবে বিজনেস করতাম, এই কোভিড যখন স্টার্ট হলো, অল বিজনেস কোলাপসড, তাই না? স্যার এভরিথিং কোলাপসড। এন্ড তখন এই যে অনলাইন, এই এই যে এগুলোর উপরে মানুষ মোর এন্ড মোর ডিপেন্ডেন্ট হয়ে গেল। সো এবং যারা আগে যেমন ইভেন এই যে আমাদের ক্লাস এখন যেটা হচ্ছে, হ্যাঁ, কোভিড এর আগে কেউ চিন্তাও করে নাই যে আমরা ফুল ক্লাস অনলাইনে নেব। কোভিড এর আগে হাতে গোনা, হাতে গোনা না, মানে আমি দেখিনি কোনো অর্গানাইজেশন হোম অফিস বা অনলাইনে অফিস করতে, শুনি নাই কখন। হ্যাঁ, কিছু হয়তো যেটা মিটিং টিটিং হয়তো অনলাইনে, গ্লোবাল মিটিং, বিভিন্ন দেশ থেকে ঢুকছে। বাট একটা লোক অফিসে না গিয়ে সে তার এন্টায়ার অফিস ফাংশনিং করছে, এটা দিস ওয়াজ আনহার্ড অফ, নট অনলি ইন বাংলাদেশ, বাইরেও। বাংলাদেশ তো আরো বেশি। আমরা তো ওই মিটিং এ একটু বসবো, চা খাবো, গল্প করবো, টোস্ট বিস্কুট খাবো, এটা না হলে তো মিটিং এ হয় না। বাট দ্যাট চেঞ্জ কেন? বিকজ দ্য মার্কেট, এই যে মার্কেটের যে রিকোয়ারমেন্ট, এটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে গেল। সো ওইরকম পরিবর্তন যখন হয়, তখন যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হয়, দ্যাটস এন ইমার্জেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচ। সবাই বুঝতে পারছেন দুইটার ডিফারেন্সটা? স্যার স্যার এখানে টপ টু ডাউন মানে অ্যাপ্রোচটা বলবো, এটা টপ টু ডাউন কেন? টপ টু ডাউন এখানে বলতে যে আমরা আগে গোল সেট করতেছি, যে ওকে এইটা আমরা করতে চাই, ওইটা হইতে চাই, হ্যাঁ, মানে আমার টার্গেটটা আগে সেট করতেছি। আর বটম আপে হচ্ছে আমার টার্গেট নাই, আমার মার্কেট কি চায়, সেটা দিয়ে আমি কিভাবে তাকে ফিড করতে পারি বা বেস্ট রেজাল্ট আনতে পারি। বুঝা গেছে? সো ইটস মোর অফ এ, কি বলবো, যে আপনার কুইক রেসপন্স আর কি, ইমার্জেন্টটা। বুঝতে পারছেন? তারপরে স্যার জি মানে স্যার। ইমার্জেন্ট অ্যাপ্রোচটা হচ্ছে কি টোটালি আবার কি ডিটারমাইন্ড না, মানে এটা আমার প্ল্যানের উপর বেস করে বা আমার অবজেক্টিভ এর উপর বেস করে এটা হয়। যখন ইমার্জেন্ট যে কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশন থেকে এটা হতে পারে। ভেরি ইয়েস, রাইট রাইট, কারেক্ট। মানে ইমার্জেন্টে তো আমি আমি জানি না, অ্যাব্রাপ্ট যে চেঞ্জ গুলো হচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ওইটাকে মাথায় রেখে, ওইটাকে সামনে রেখে আমি আমার স্ট্র্যাটেজি করতেছি। মানে আমি আমি তো এই এই ইয়েটা প্রেডিক্ট করতে পারছি না। আর যখন
ট্রেডিশনাল অ্যাপ্রোচে দেখবেন আমরা পসিবল আউটকামটা আমরা প্রবাবিলিটি দিয়ে প্রবাবিলিস্টিক একটা ক্যালকুলেশন করে করি যে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে যদি চলতে থাকি আমার সেলস 5% 10% এইভাবে গ্রোথ হবে। দ্যাটস দি ট্রেডিশনাল ওয়ে অর টপ ডাউন অ্যাপ্রোচ, রাইট? আমরা স্যার মানে বিজনেসের যে বাজেটটা করি আগামী বছরের বাজেট বা 5 ইয়ারের বাজেট, যে আমি 5 বছর রাইট, ধরে কোথায় যেতে চাই, এটা হচ্ছে আমার মানে ম্যানেজমেন্ট মানে যেভাবে চিন্তা করে সেভাবে আমরা মূলত আমাদের টপ থেকে ডাউন পর্যন্ত আমরা স্ট্র্যাটেজিটা সেটা সেভাবে স্প্রেড করি, এটাই কি রাইট, রাইট। সো দ্যাটস এ টপ ডাউন অ্যাপ্রোচ। এবং নর্মাল এই জন্য এটাকে আগেরটাতে দেখেন লেখা আছে ইটস এ ট্রেডিশনাল। টপ ডাউন হচ্ছে ফর্মাল বা ট্রেডিশনাল অ্যাপ্রোচ, আর ইমার্জেন্টটা হচ্ছে ইটস নট ট্রেডিশনাল। দিস ইজ সামথিং নট ট্রেডিশনাল, দিস ইজ ইমার্জেন্ট। মানে যেটা আসতেছে, হোয়াট এভার ইজ ইমার্জিং, হ্যাঁ ওইটাকে অ্যাড্রেস করার জন্য আমি আমার স্ট্র্যাটেজিকে ফর্মুলেট করছি। সো আমার যখন কোভিড হিট করছে তখন প্রত্যেকটা অর্গানাইজেশন হ্যাড দেয়ার 5 years প্ল্যান, তাই না? এভরি অর্গানাইজেশন, মানে অ্যাটলিস্ট বড় বড় অর্গানাইজেশন, দে হ্যাড দেয়ার 5 years প্ল্যান। ডু ইউ থিঙ্ক যে ওই 5 years যে স্ট্র্যাটেজি ছিল দ্যাট ওয়াজ ইফেক্টিভ ওয়েন কোভিড হিট? স্যার তো তখন এটা ইট বিকেম এ পিস অফ পেপার, তাই না? কারণ তখন তো আপনি ওইভাবে কাজই করতে পারবেন না। সো দেন ইউ নিড দিস emergent strategy, right? ক্লিয়ার স্যার? Good. সো আমরা যদি ওভারঅল স্ট্র্যাটেজি দেখি, স্ট্র্যাটেজি নাম্বার 1 আমরা দেখলাম যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি? ইটস অল অ্যাবাউট কম্পিটিশন। কম্পিটিশন মানে প্রোডাক্ট, মার্কেট, প্রমোশন, হ্যাঁ, কম্পিটিটর, এগুলো নিয়ে হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে আমি হাউ এম আই গোয়িং টু ফাইন্যান্স ইট, সোর্স অফ ফাইন্যান্সিং কিভাবে করা যায়। সো আপনারা আপনারা তো জানেন সোর্স অফ ফাইন্যান্স কি কি আছে। ব্রড আমরা ব্রডলি যদি কনসিডার করি, হোয়াট আর দ্য একটা ডিফারেন্ট সোর্স অফ ফাইন্যান্স? একটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার বেস, মানে ক্যাপিটাল ইনজেকশন করতে পারি অথবা ডেট বেসড করতে পারি, ব্যাংক লোন। রাইট। সো বেসিক্যালি একটা হচ্ছে ইন্টারনাল রিসোর্স থেকে, একটা হচ্ছে এক্সটার্নাল রিসোর্স থেকে। ইন্টারনাল রিসোর্স কি? ইন্টারনাল রিসোর্স মানে আমার বিজনেস থেকে, বিজনেস অপারেশনস থেকে যেটা যে আমার ফান্ড জেনারেট হচ্ছে সেটাকে ইউটিলাইজ করে। এক্সটার্নাল রিসোর্স বললে এগেইন দেয়ার আর ডিফারেন্ট অপশনস, যেটা আপনি বললেন। ইট ক্যান বি ইকুইটি, ইট ক্যান বি ডেট, হ্যাঁ, দুইটাই ক্যাপিটালের অংশ। বাট একটা হচ্ছে ইকুইটি মানেই হচ্ছে ওনার্স কন্ট্রিবিউশন, আর ডেট হচ্ছে ডেট ফাইন্যান্সিং, যেটা আর কি লোন আকারে আনা হয়। সো এই এই যে, এবং এগেইন এগুলোর মধ্যে দেয়ার আর হাইব্রিড ইনস্ট্রুমেন্টস, যেমন প্রেফারেন্সিয়াল স্টক আছে, বন্ড আছে, আহ, এবং আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছেন, অপশন আছে, সোয়াপ আছে। সো দেয়ার আর ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে ফাইন্যান্সিং করা possible. So, so again, that financing strategies are also important. কেন? Because আমরা চাই একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ হচ্ছে the cheapest source of financing থেকে ফাইন্যান্সিংটা যাতে হয়। হ্যাঁ, সবচেয়ে এক্সপেন্সিভ কোনটা বলেন তো? ফান্ড, এই যে ফাইন্যান্সিং এর সোর্সের সবচেয়ে এক্সপেন্সিভ কোনটা? ক্যাপিটাল ডেপ্ট ফাইন্যান্স আই গেস। ফাইন্যান্সিং হ্যাঁ, ফাইন্যান্সিং কোনটা? ক্যাপি ফাইন্যান্সিং এর কিছু লেভারেজ আছে। ইকুইটি ফাইন্যান্সিং সবচেয়ে এক্সপেন্সিভ স্যার। রাইট। যারা ডেট ফাইন্যান্সিং বলতেছেন, এটা তো খুবই দুঃখজনক যে যারা বলতেছেন লোন হচ্ছে চিপার, খুবই দুঃখজনক। এটা তো ভেরি বেসিক জিনিস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। হ্যাঁ, সবচেয়ে চিপেস্ট সোর্স হচ্ছে ডেট ফাইন্যান্সিং, সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে গিয়ে ইকুইটি ফাইন্যান্সিং। আমি ডিটেলসে গেলাম না, বাট এগুলা একটু বাসায় পড়েন, এবং এগুলা
আপনারা এখন অ্যাডভান্স লেভেলে ক্লাস করতেছেন, আপনারা যদি বেসিক এই জিনিসগুলা না বোঝেন, ইটস ভেরি আনফর্চুনেট। এনিওয়ে, সো and then we have the investment and resource strategy. Investment হচ্ছে আমরা how we are going to invest in what, and also আমি যে রিসোর্সটা, রিসোর্স এটাকে কিভাবে ম্যানেজ করবো। সো রিসোর্স আমি আগেও বলছি, there are different type of resource. There's human resource, there's physical resource, there's financial resource, there's আহ, আপনার টেকনোলজিক্যাল রিসোর্স, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিসোর্স আছে। সো অল অফ দিস হচ্ছে রিসোর্স। তো এই ইনভেস্টমেন্ট এন্ড রিসোর্সটাকে আমরা কিভাবে, কারণ এটা দিয়েই আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস যেটাই হোক, আমরা এইগুলা দিয়েই আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস আমরা বাজারে দেব। অ্যাপ্রোচ বেসিক্যালি দুইটা, ট্রেডিশনাল এন্ড ইমার্জেন্ট, একটু আগে আমরা আলাপ করছি। And there are different layers or levels of strategy, corporate business, and functional. So far this is the summary. আপনি সবাই আছেন তো? কার কোনো প্রশ্ন আছে? না না স্যার, স্যার। এখন Right, good. So what are the benefits? Strategic planning করলে কি হয়? Number one, একটা হচ্ছে ম্যানেজমেন্ট creates a management process to detect and respond changes in the market and environmental forces, এবং এটার মাধ্যমে improve performance. So that's number one. একটা প্রসেস যার মাধ্যমে আমরা মার্কেটের রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পারি এবং সেই অনুযায়ী we can take necessary action to improve. Provides a framework for all SBUs of the organization to produce plans with clear long-term goals and thus avoiding short-termism. So আগেই বললাম তাই না, যে স্ট্র্যাটেজি হচ্ছে ইটস এ ম্যাটার অফ লং টার্ম। সো লং টার্ম গোল গুলা ফ্রেম, আমি 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 ফার্স্টে যে স্ট্রাকচারটা যদি ঠিক থাকে, এবার ভিতরে আমি ফিলার আস্তে আস্তে ফিল আপ করবো বেসড অন দ্য স্ট্রাকচার। সো ইটস এ ফ্রেমওয়ার্ক, ইটস এ স্ট্রাকচার। এই বিভিন্ন যদি এসবিও থাকে আর কি, ডিফারেন্ট। যদি এসবিও না থাকে তাহলে কি হবে? তাহলে তো কর্পোরেট এটা সেম হয়ে যাচ্ছে। এন্ড এখানে শর্ট টার্মিজমটাকে কনসিডার করে না। শর্ট টার্মিজম মানে কি? আমরা বলি না গেটিস মারতে হবে, হ্যাঁ? আপনারা গেটিস মানে বোঝেন তো? কেউ জানেন না গেটিস মানে কি? একটু এক্সপ্লেইন করবেন? জোড়াতালি নাকি স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি, প্যাচ প্যাচ করে। গেটিস মানে জোড়াতালি দেওয়া। সেখানে জোড়াতালি বা শর্ট টার্ম, মানে শর্ট টার্মে আচ্ছা আমি কোনো মতে ওই স্কচ টেপ দিয়ে বা আঠা দিয়ে লাগাই দিলাম, ওটা না। এই লং টার্ম কনসিডার করে আমি আমার কাজটা করবো। এখন যেটা ফিক্স করা দরকার আমি ফিক্স করব উইথ এ ভিউ টু হ্যাভিং এ লং টার্ম impact or a long-term benefit. Enables derivation of milestones for achievement of goals and monitoring. So আমরা আমরা যদি আমাদের গোল অবজেক্টিভ এগুলা সেট করি, সাথে সাথে আমরা মাইলস্টোনও আইডেন্টিফাই করি যে ওকে আমি বললাম যে আমার আগামী 5 বছরে আই ওয়ান্ট টু ডাবল দ্য সেলস। বাট এটা আমি কিভাবে করব? আমি তো এটা আইডেন্টিফাই হবে, এন্ড দেন উই ফিক্স সাম মাইলস্টোন যে ওকে প্রথম 6 মাসে আমরা এটা করব, সো আমাদের এক্সপেকটেশন হবে এটা, সেকেন্ড 6 মাসে এটা, থার্ড। সো এইভাবে যদি আমরা মাইলস্টোন গুলো করি, তাহলে পরে প্রতি এই 6 মাস পর পর যখন আমরা ইভ্যালুয়েশন করব, আমি বুঝতে পারবো যে আসলে আমি কি আমার ঠিক পথে যাচ্ছি কিনা, বা কোথাও কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে কিনা। রাইট? ইটস এ মেকানিজম টু এনশিওর হারমোনি অফ অবজেক্টিভস। সো এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, গোল কনগ্রুয়েন্স যেটাকে বলা হয়, যে এইটা একটা অর্গানাইজেশনের যদি ডিফারেন্ট এসবিও থাকে, তাদের অবজেক্টিভ গুলাকে হারমোনাইজ করা, একই সুরে
হ্যাঁ, একই সুরে যাতে সবাই আহ গান গায় বা একই একই পথে। আপনারা এই নৌকা বাইচ দেখছেন? নৌকা নৌকা চালানোর সময় জি নৌকা স্যার। চালাইছেন কেউ? ওকে, তো নৌকা জি স্যার চালিয়েছি। নৌকাতে যদি দুইজন বৈঠা নিয়ে এলো পাথারি বৈঠা মারে, হোয়াট উইল হ্যাপেন? স্যার নৌকা মাঝখানেই ঘুরতে থাকবে। এক্স্যাক্টলি। কোথাও যাব। কোথাও যাবে না, তাই না? বা যাবে, কোথায় যাবে কেউ জানে না, কোন দিকে যাবে। যে জোরে বৈঠা বাইতে পারবে তারটা হয়তো বা তার দিকে কিছুটা টিল্টেড হবে, তাই তো? বাট ইট উইল গো নো ওয়ে। বাট নৌকা বাইচ যেটা আমরা দেখছেন যে একটা সিনক্রোনাইজড ওয়েতে যখন বৈঠা চালানো হয়, তখন একটা স্পেসিফিক ফোকাস পয়েন্টে যখন আপনার এনার্জিটাকে ফোকাস করবেন, নৌকাটা একটা সার্টেন পয়েন্টে আপনার গোলের দিকে যায়, তাই না? সো এটাই হচ্ছে গিয়ে গোল করা। সো একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকলে ওই ডিরেকশনটা দিয়ে দেয় যে সবাইকে কোথায় কিভাবে আমরা কি জিনিসটা মাথায় রেখে আমরা আগাবো, সেটা সবাই এক থাকবে। It improves stakeholder perceptions of the business. So stakeholder যারা থাকে তারাও একটা ক্লিয়ার পারসেপশন পায়, হ্যাঁ, যে ক্লিয়ার একটা ইন্ডিকেশন যে আচ্ছা এই অর্গানাইজেশন কি করতে চাচ্ছে বা তার প্ল্যান কি করতে কি হবে, যেটা রিফ্লেকশনটা আলটিমেটলি আমার শেয়ার প্রাইসে হয়। হ্যাঁ, আপনারা তো সবাই জানেন যে শেয়ারের প্রাইস যেটা আমরা দেখি একটা স্টক মার্কেটে, শেয়ারের প্রাইসটা what does it reflect? It simply reflects the expectations of potential investors, তাই না? যে তারা কি এক্সপেক্ট করে, তারা কিভাবে ইভ্যালুয়েট করতেছে, ওই বেসিসে শেয়ারের প্রাইসটা ডিটারমাইন করা হয়, তাই না? সো আপনার একটা অর্গানাইজেশনের যত ক্লিয়ার পারসেপশন থাকবে, ওই অর্গানাইজেশনের প্রাইস শেয়ারটা উইল বি মোর স্টেবল এবং মোর প্রেডিক্টেবল দেন যার প্রপার ক্লিয়ার ইয়ে নেই, এরকম কোনো পারসেপশন যদি না থাকে একটা স্টেক হোল্ডার। আর ফাইনালি হচ্ছে গিয়ে কন্টিনিউটি। কন্টিনিউটি মানে যে একটা অর্গানাইজেশনে একটা স্ট্রাকচার স্ট্র্যাটেজি যদি থাকে, লোকজন ওইখান থেকে চলে গেলেও ইট ডাজন্ট ম্যাটার, স্ট্র্যাটেজি সবই ইন প্লেস, আরেকজন এসে ওই স্ট্র্যাটেজিটাকে আহ মানে সামনে নিয়ে এগিয়ে যাবে। সো কোনো ডিস্ট্রাকশন হয় না। মানে ম্যান ডিপেন্ডেন্সিটা কমে যায়, থাকে না। বাট এটা এলিমিনেট করা পসিবল না, বাট এটার ইম্প্যাক্টটা অনেকটাই রিডিউস করা সম্ভব যদি ইফ ইউ হ্যাভ এ গুড সলিড স্ট্র্যাটেজিক প্ল্যান। ওকে, সবাই আছেন? ঠিক আছে সবাই? জি স্যার আছি আমরা। জি স্যার। স্যার ইয়েস স্যার। ওকে, নাও ক্রিটিসিজমস। প্রথম ক্রিটিসিজম হচ্ছে there is no empirical study যেটার মাধ্যমে প্রুফ করা যায় যে আপনার স্ট্র্যাটেজি হইলেই একটা কোম্পানি সাকসেস হবে বা স্ট্র্যাটেজি না থাকলে সাকসেস হবে না, এরকম কোনো এম্পিরিক্যাল এভিডেন্স স্টাডি নাই। বুঝছেন সবাই? মানে এটা এটা যে করতেই হবে স্ট্র্যাটেজি, বা স্ট্র্যাটেজি করলেই কোম্পানি খালি বেনিফিট হবে, গ্রো হবে, নট নেসেসারিলি। স্ট্র্যাটেজি ছাড়াও গ্রোথ হতে পারে, আর স্ট্র্যাটেজি থাকলেও একটা কোম্পানি ফেল করতে পারে। সো দ্যাটস দি নাম্বার ওয়ান ক্রিটিসিজম, যে there is no empirical evidence যে এটা প্রয়োজন বা এটা হইলেও এটা হয়। নাম্বার ওয়ান। এটা এই জিম কলিন্স নামে একজন লেখক আছে, ওনার একটা বই আছে গুড টু গ্রেট, আপনারা যদি সময় পান পড়েন। যেটা অনেকগুলো বই আছে তার, বাট ওয়ান অফ দি বেস্ট সেলার হচ্ছে গুড টু গ্রেট, and then how the mighty fall. গুড টু গ্রেট হচ্ছে উনি অ্যানালাইজ করছে আহ, মানে গ্লোবালি যে কোম্পানিগুলো ভালো ছিল, ভালো থেকে যারা অনেক ভালো হয়েছে, এবং হাউ দে ডিড দ্যাট, কি 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 স্টেপ নিয়েছে। এন্ড দেন আরেকটা ছিল হাউ দ্য মাইটি ফল, মানে বড় অর্গানাইজেশন কিভাবে
নাই হয়ে গেল। সো ওইখানেও তারও একটা কনক্লুশন ছিল যে স্ট্র্যাটেজি ইজ নট নেসেসারলি যে স্ট্র্যাটেজি থাকলে একটা অর্গানাইজেশন উইল ডু গুড। স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস যেটা, এটা সাধারণত ইটস এন অ্যানুয়াল প্রসেস। অ্যানুয়ালি করা হয়, অ্যানুয়ালি বাজেট করা হয়, অ্যানুয়ালি এই স্ট্র্যাটেজিকে রিভাইজ করা হয়, রিভিশন করা হয়, মনিটর করা হয়। বাট কোনো কোনো সময় অ্যাকচুয়ালি ওই অ্যানুয়াল সাইকেলের মাঝেও অনেক কিছু হয়, যেটা ওই স্ট্র্যাটেজিক প্রসেস যদি হয় তাহলে ওইটা অ্যাড্রেস করা পসিবল হয় না। ফর্মাল প্ল্যানিং ডিসকারেজেস স্ট্র্যাটেজিক থিঙ্কিং। যে একটা প্ল্যান যখন হয়ে যায়, একটা স্ট্র্যাটেজি যখন ফিক্স হয়ে যায়, লকড হয়ে যায়, তখন সাধারণত এই এই প্ল্যানের বাইরে কোনো কিছু ওই মুহূর্তে চিন্তা করা হয় না। সো এই জন্য বলা হচ্ছে যে এটা অনেকটা it discourages additional thinking বা additional planning, sorry, additional inputs. The assumption of objectivity in evaluation ignores political battles. So এখানে যেটা বলছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটা প্রসেস, এটা তো একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। এখানে অনেক সময় এই ম্যানেজার, ইন্টার ডিপার্টমেন্ট, ইন্ট্রা ডিপার্টমেন্ট যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট থাকে, পলিটিক্যাল কনফ্লিক্ট মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম না। আর এখন তো একটা নতুনটা আরেকটা কি হয়েছে, ওইটা না, পলিটিক্যাল নাগরিক পার্টি। নাগরিক পার্টি, রাইট। সো পলিটিক্যাল কনফ্লিক্ট বা পলিটিক্যাল ব্যাটল হচ্ছে ব্যাটল অফ পাওয়ার। সো অনেক অনেক ধরনের পাওয়ার ব্যাটল হয়, তাই না, অর্গানাইজেশনে। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা এগুলাকে অনেক সময় ইগনোর করে, বাট এগুলো একটা বড় ভূমিকা পালন করে। যেমন একটা অর্গানাইজেশনে আপনার পাওয়ার এবং অথরিটি, তারপরে ডেলিগেশন, রেসপন্সিবিলিটি, এগুলা যদি প্রপারলি ব্যালেন্স না হয়, তাহলে প্রপারলি ফাংশনিং করা যায় না, বা আপনি আহ, কাজ করতে গিয়ে অনেক অনেক ঝামেলা হয় আর কি। পাওয়ার মানে কি? পাওয়ার হচ্ছে টু ইনফ্লুয়েন্স, তাই না? টু ইনফ্লুয়েন্স ডিসিশন, দ্যাটস পাওয়ার। সো পাওয়ারের সাথে অথরিটি হ্যাজ এ ভেরি ডিরেক্ট রিলেশন। যাকে ক্ষমতা দেওয়া হচ্ছে তার যদি অথরিটি না থাকে, দেন দ্যাটস এ মিসম্যাচ। আবার অথরিটির সাথে রেসপন্সিবিলিটি চলে আসে, যে আমি অথরিটি দিচ্ছি একজনকে বাট রেসপন্সিবল করতেছি আরেকজন। সো দেন এগেইন এটা ব্যালেন্সড হলো না, এন্ড দেন ইট উইল নট ফাংশন প্রপারলি। আপনারা বোঝেন তো এগুলা পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এগুলা আপনারা পড়ছেন তাই না? এগুলার যদি ব্যালেন্স না হয় এটা কি ইম্প্যাক্ট হতে পারে। Anyway, ম্যানেজার্স অনেক সময় ফেস করে যে যেহেতু স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ সবকিছু মানে ডিফাইন থাকে, অনেক সময় সাবঅর্ডিনেটরা ওই প্ল্যান গুলাকে ইগনোর করা শুরু করতে পারে। তারা তাদের নিজেদের মতো কাজ, যাতে আমার আলটিমেট অবজেক্টিভ এটা, ওইটাই আমি আমি কোন যে কেউ ওইটা করলেই হলো। সো দেন ম্যানেজারদের রোল গুলো আস্তে আস্তে অনেক সময় আপনার ইয়ে হয়, আন্ডারমাইন্ড থাকতে পারে। The hierarchy of objectives, strategies, and program does not reflect the reality. Organizations prefer easier to apply programs. অনেক সময় এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটা, এটা অনেক সময় এটাকে
মানে এই হোল এক্সারসাইজটাকে একটা একটা অ্যাডহক বেসিসে প্রজেক্ট হিসাবে কনসিডার করা হয় রাদার দেন considering it to be a part of or embedding that into all aspect of the organization's activities সেটা না করে এটাকে আলাদা যে হ্যাঁ এটা একটা অ্যাডহক জিনিস প্রজেক্ট বেসিস মানে ওই যখন প্ল্যানিং হচ্ছে ওই টাইমটাতে ফোকাস করা হয় সো দেন দ্যাট অলসো সো তার মানে ইন রিয়ালিটি হয়তোবা স্ট্র্যাটেজিক মানে on paper there might be a strategic plan but in reality দেখা গেলো যে অ্যাকচুয়ালি ওই প্ল্যান খাতায় কলমে আর কি আছে সবই সুন্দর সব ঠিক আছে বাট ইন রিয়ালিটি ওইটার কোনো এক্সিকিউশন ওকে any questions from anybody না স্যার। good Ome's strategic thinking process Kenichi Ome Japanese একজন strategy guru strategist হ্যাঁ সে তিনটা আপনার ফ্যাক্টরকে কনসিডার করছে একটা সাকসেসফুল স্ট্র্যাটেজিক থিঙ্কিং একটা হচ্ছে কাস্টমার কম্পিটিটর এন্ড কম্পিটিশন কাস্টমার একটা অর্গানাইজেশনের কাস্টমার সো কাস্টমার মানে কি কাস্টমার মানে মার্কেট তাই না আমার কাস্টমাররা কি চায় মার্কেট কি চাচ্ছে ওইটাকে আন্ডারস্ট্যান্ড করা ওইটাকে প্রসেস করা এবং ওই ডিমান্ড গুলাকে মিট করা এন্ড দেন আস্তে আস্তে কম্পিটিটর এটা তো আমরা আলাপ করছি কম্পিটিটর তো কম্পিটিটর মানে এই সেম সার্ভিস বা প্রোডাক্ট যারা দিচ্ছে আবার আমরা যখন পরের চ্যাপ্টারে দেখব ইভেন কম্পিটিটরেরও সেম প্রোডাক্ট দিয়ে কম্পিটিশন নাও হইতে পারে হ্যাঁ বা সেম সার্ভিস ইট ক্যান বি ডিফারেন্ট বাট ইট ক্যান বি ইন দ্য সেম কম্পিটিশন সো এটা কি হচ্ছে যে বেসিক্যালি মার্কেটে বা কাস্টমার একটা ডিমান্ড ওই ডিমান্ডকে ফুলফিল করতেছি আমরা তাই না সো ইট ক্যান বি এ প্রোডাক্ট ইট ক্যান বি এ সার্ভিস এখন কম্পিটিটর হচ্ছে আমার এই যে কাস্টমারের যে ডিমান্ডটা এটা আমি কিভাবে ফুলফিল করতেছি আরেকজন কিভাবে ফুলফিল করছে যে আমরা একই মার্কেটে একই টার্গেট কম্পিটিটরকে সরি একই টার্গেট কাস্টমারকে আমরা সার্ভিস বা প্রোডাক্ট দেওয়ার জন্য যেটা যেটা দেওয়ার জন্য আমরা যে ফাইট করতেছি যাদের মধ্যে এরাই হচ্ছে আমার কম্পিটিটর সো কম্পিটিটর ইজ অ্যাবাউট the product itself or product or service whatever quality এখানে চলে আসে and then price that's also another thing যে প্রাইসিংটা কিভাবে হচ্ছে আপনার সেম কোয়ালিটি সার্ভিস আপনি যদি বেশি প্রাইস অফার করেন দেন মার্কেট থেকে আস্তে আস্তে আপনি মানে কাস্টমার চলে যাবে হ্যাঁ আপনার যদি কোয়ালিটি কম্প্রোমাইজ হয় এগেইন হয়তো বা সার্টেন লেভেল অফ পিপল থাকবে আপনি যদি কোয়ালিটিও কমান প্রাইসও কমান মেবি বাট আপনার কোয়ালিটি ফল করলো প্রাইস সেম রাখতেছেন কম্পিটিশনের সঙ্গে সেম রেখে প্রাইস বাট আপনার কম্পিটিশনের চেয়ে কোয়ালিটি যদি ফল করে এগেইন ইউ লুজ কাস্টমার্স তাই না সো অল অফ দিস হচ্ছে এই কম্পিটিশন এজ এ কাস্টমার এন্ড কম্পিটিশন কর্পোরেশন হচ্ছে দ্য অর্গানাইজেশন ইটসেলফ তার নিজের স্ট্রাকচারটা কি তার নিজের কালচারটা কি তার নিজের ম্যানেজমেন্ট কি ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি তারা যে কমিউনিকেশনটা করে সো এই তিনটা ফ্যাক্টরের কম্বিনেশন যে ব্যালেন্স যদি থাকে যে স্ট্র্যাটেজির মাধ্যমে যদি করা যায় then that becomes that leads to a sustainable competitive advantage যেটাকে SCA বলা হয় এটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আর ডিটেল দেখবো sustainable competitive advantage so it's not only an advantage or it's not only a competitive advantage it's a sustainable মানে
এটা আমাকে শুধু এখন যে অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে তা না, এটা একটা ফর দ্য ফরসিবল ফিউচার পর্যন্ত আমাকে এই সেম বেনিফিট বা অ্যাডভান্টেজ দিতেই থাকবে। ওকে, ঠিক আছে সবাই? জি স্যার। সো স্ট্র্যাটেজিটা কিভাবে ফলো করে? ফার্স্টে হচ্ছে গিয়ে দ্য ইন্টেন্ডেড স্ট্র্যাটেজিস। হ্যাঁ, ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি মানে আমরা আমরা মানে আমরা মানে কোন স্ট্র্যাটেজি গুলো আমরা ইন্টেন্ড করতেছি বা আমরা কি বলা যায় ইচ্ছা পোষণ করছি, তাই না? ইন্টেন্ড করি বা আমরা এক্সপেক্ট করি। এইখান থেকে একটা হচ্ছে ডেলিবারেট স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে যেটা আমরা ওই যে ট্রেডিশনাল অ্যাপ্রোচে যে আমরা দেখলাম যে ওকে দিস ইজ, আমরা এইভাবে গিয়ে এই জিনিসটা আমরা করতে চাচ্ছি। সো দিস ইজ, এটা হচ্ছে ফর্মাল যে ফ্লোটা, হ্যাঁ। এন্ড দেন তার সাথে অ্যাড হচ্ছে ইমার্জেন্ট স্ট্র্যাটেজি। ইমার্জেন্টটা কখন? যখন ওই যে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, কোনো একটা এক্সটার্নাল ফোর্সের কারণে আমাকে পরিবর্তন করতে হচ্ছে। Now, এই এই যে ইন্টেন্ডেড স্ট্র্যাটেজিটা ডেলিবারেট স্ট্র্যাটেজি হলো, ধরেন ওকে লেট মি একটু সহজ করি। ধরেন আমি ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্র্যাটেজি A, B, C, আমি তিনটা স্ট্র্যাটেজি আইডেন্টিফাই করলাম। দেন ওইখান থেকে ফাইনালি আমরা দুইটা চুজ করলাম, ওকে A আর C। সো B বিকামস আনরিয়েলাইজ, মানে এটা আর এখন প্ল্যান হচ্ছে না, ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, অরিজিনালি আমরা ছিল এটা, বাট এটা আমরা এখন আর এই স্ট্র্যাটেজিটা নেব না, সো এটা বাদ। সো এখানে A আর C থাকলো, এন্ড দেন ইমার্জেন্ট হয়তো বা X, Y, Z, দুই তিনটা স্ট্র্যাটেজি আসলো। সো দেন এটা এই A আর C আর X, Y, Z সব মিলে হচ্ছে গিয়ে রিয়েলাইজ স্ট্র্যাটেজি। ফাইনালি যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা প্ল্যানিং প্রসেসটাকে বা আমাদের ওভারঅল কার্যক্রমটা পরিচালনা করছি, এটা হচ্ছে কি রিয়েলাইজ স্ট্র্যাটেজি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, পজিশনিং বেসড আর রিসোর্স বেসড। পজিশনিং বেসড ভিউটা হচ্ছে গিয়ে প্রথমে আমি দেখব আমার ওভারঅল মার্কেটে আমার অবস্থানটা কোথায়। So, তার মানে আমি যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে কাজ করি, সেই এনভায়রনমেন্টে আমি কোথায় ফিট হই, দ্যাটস দি পজিশনিং বেস। তো এখানে এক্সটার্নাল ফোর্সটাকে বা এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট যেগুলা আমার বিজনেস বা আমাকে এফেক্ট করতেছে, সেটাকে মাথায় রেখে স্ট্র্যাটেজি ফর্মুলেট করা হয়। আর রিসোর্স বেসড হচ্ছে উল্টাটা। রিসোর্স বেসড হচ্ছে মার্কেট আমি পরে কনসিডার করবো, ফার্স্টে দেখবো আমার রিসোর্স, আমার কাছে যে রিসোর্স আছে, এই রিসোর্সের ক্যাপাবিলিটিস কি, আমার কি কি কম্পিটিটিভ এজ আছে, ওইটা দিয়ে আমি দেখবো যে মার্কেটে আমি হোয়াট ক্যান আই গ্র্যাব। ঠিক আছে, দুইটা পজিশন, একটা হচ্ছে পজিশনিং বেসড ভিউ, একটা হচ্ছে রিসোর্স বেসড। একটা হচ্ছে মার্কেটকে কনসিডার করা যে ওকে মার্কেট কি চায়, কি আছে, আমি কোথায়, আমি কি করতে চাই। আরেকটা হচ্ছে আমার এই রিসোর্স আছে, এটা দিয়ে আমি এই করতে পারি সেই করতে পারি, এবার আমি মার্কেটে এই রিসোর্স নিয়ে গিয়ে কোথায় কাজ করলে আই ক্যান ম্যাক্সিমাইজ অর আই ক্যান টেক কম্পিটি আই ক্যান অ্যাচিভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা আইডেন্টিফাই করা। ক্লিয়ার সবাই? জি স্যার। এখানে স্যার এখানে ইয়েস স্যার। পজিশনিং এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল ভিউতে কি ক্যাটাগরাইজ করা যায়? এবং এই রিসোর্স বলতে আমার কাছে অ্যাভেলেবল কি রিসোর্স আছে যেটা দিয়ে আমি আমার বিজনেসকে এক্সপান্ড বা সার্ভিস করতে পারি।
আর পজিশনিং বেসটা কিন্তু এরকম যে আমার যে এক্সটার্নাল ফ্যাক্টর আছে, ফর এক্সাম্পল আমার কম্পিটিটর, আমার মার্কেট, গভর্নমেন্ট পলিসি, মানে হচ্ছে কি কাস্টমার, মানে আমার যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আছে সেগুলো উপর বেস করে আমি সার্ভাইভ করছি, সেটার উপর বেস করে মানে পজিশনিং। আচ্ছা, মিস্টার নবী হাসান, তাই তো? নবী নবী হোসেন, সরি, নবী হোসেন বলতেছিলেন? কি স্যার? আচ্ছা, আপনার আওয়াজ খুব আস্তে আমি শুনছি। আমি জানি না অন্যান্যরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, বাট আমি খুবই আস্তে শুনতে পাচ্ছি। আমি বুঝি জি নাই স্যার, আপনার শোনা কথা। যাচ্ছে না, উনি মনে হয় ফ্যান ছেড়ে রাখছে, ফ্যানের আওয়াজ হচ্ছে। স্যার শোনা যাচ্ছে স্যার এখন? আপনি কি আরেকটু কাছে এসে বলবেন? মানে আমরা শুনতে পাচ্ছি না আসলে আপনার কথা। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আহ, ক্লিয়ার না, একটু বেটার, ক্লিয়ার বাট না। স্টিল ক্লিয়ার না। আচ্ছা, আমার মনে হয় কোনো প্রবলেম নেই। সো আপনি, হোয়াট ইউ ক্যান ডু, আপনার প্রশ্নটা আপনি মেসেজে দিতে পারেন। লেটস সি ইফ আই ক্যান অ্যাড্রেস দ্যাট। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে পজিশনিং বেসড এবং রিসোর্স বেসড যে বেসিক যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে জি, ইন্টারনাল এবং এক্সটার্নাল ভিউ থেকে চিন্তা করা। রাইট, যদি রিসোর্স বেসড জিনিসটা চিন্তা করি যে হোয়াট আর দ্য রিসোর্স দ্যাট আই বিলং টু, আমার আমার কাছে যে রিসোর্স গুলো আছে এটা প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমি কিভাবে আমার বিজনেস স্ট্র্যাটেজিটা সেট করতে পারি। আর একটা হচ্ছে কি পজিশন বেস জিনিস হচ্ছে কি আমার যে এক্সটার্নাল ফ্যাক্টর আছে, ফর এক্সাম্পল আমার কম্পিটিটর, আমার কাস্টমার, গভর্নমেন্ট, এবং হচ্ছে যে এনভায়রনমেন্টে আমি বিজনেস করতেছি, ওই এনভায়রনমেন্টকে কিভাবে সার্ভাইভ করে আমার বিজনেসটা সেট করবো, সেটা মনে হয় পজিশনিং। রাইট, রাইট, কারেক্ট। সো পজিশনিং বেসড ভিউতে আমরা যেটা দেখি আর কি, বা আমরা পরবর্তীতে দেখব, এবং নর্মাল, আমরা যদি দেখি নর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা পজিশনিং বেসডই হয় নর্মালি। রিসোর্স বেসডটাও হয়, বাট নর্মালি পজিশনিং বেসডটা হয়। সো পজিশনিং বেসডে আমরা ফোকাস করি হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে। সো এক্সটার্নাল ফ্যাক্টর বলতে কি? মার্কেট, তাই না? মার্কেট, এনভায়রনমেন্ট। মার্কেটেরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আমার আহ, যেটাকে ফার্ম বা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে আপনার ইকোনমিক বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেটার উপরে আমাদের যেটা আমরা পরবর্তী চ্যাপ্টার এটা দেখব। সো পজিশনিং বেসড দেখা হয় যে ওকে, মার্কেটের কি অবস্থা, আমার অবস্থান কোথায়, এবং আমি মার্কেটের যে, আমি যে ইন্টেন্ট করতেছি আমি এটা করব, বা আমি মার্কেটের ওইটা করব, এটার জন্য আমার যদি প্রয়োজন হয় আমি রিসোর্স পরিবর্তন করব, নিব, চেঞ্জ করব, অ্যাড করব, রাইট? দ্যাটস দ্য পজিশনিং বেসড। আর রিসোর্স বেসড হচ্ছে দি আদার ওয়ে অ্যারাউন্ড। রিসোর্স বেসড ফার্স্টে আমি দেখবো ওকে, আমার কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্সের থেকে আমি কতটুকুন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, বা কোন কোন জায়গায় আমার স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি আছে যেটা মার্কেটে অন্যান্য কারো নাই, এন্ড দেন ওইটাকেই আমি কিভাবে সবচেয়ে ম্যাক্সিমাইজ করতে পারি, ওটা হচ্ছে রিসোর্স বেস। So, sir, both হ্যাঁ, are interconnected, right? ওয়েল, ইটস 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 মানে ইন্টারকানেক্টেড বলতে, মানে দুই ভিউতে আর কি। হ্যাঁ, দুই ধরনের। যেমন প্রথমটা কি, প্রথমটাতে আমি মার্কেটটাকে ফোকাস করতেছি, ইন্টারনাল রিসোর্সকে আমি ফোকাস করতেছি না, প্রয়োজনে আমি আমার ইন্টারনাল রিসোর্স পরিবর্তন করব। আর সেকেন্ড হচ্ছে, আমি মার্কেটকে ফার্স্টে ফোকাস করছি না, আমি ফোকাস করছি আমার কাছে, আমার হাতে ডিসপোজালে কি আছে, এন্ড দেন ওইটার বেসিসে আমি দেখতেছি মার্কেটে আমি কি নিয়ে যেতে পারি। Yes, sir. ক্লিয়ার? Yes, sir. Yes, sir, please. Fine. সো পজিশনিং এন্ড রিসোর্স, এখানে জাস্ট কিছু কম্পারিজন। প্রফিটেবিলিটি, হ্যাঁ, পজিশনিং এ হচ্ছে গিয়ে আপনার 5 ফোর্স, এবং দের আর সার্টেন টুলস যার মাধ্যমে আমরা এই পজিশনিং বেসড প্রফিটেবিলিটি দেখি। এটা আমরা পরবর্তীতে দেখবো। 5 ফোর্স থিওরি আছে, ইন্ডাস্ট্রি প্রফিটেবিলিটি, সেটা।
আর রিসোর্স বেসড হচ্ছে গিয়ে আহ, আমার সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি আছে, যেটার মাধ্যমে আমি বা আমার কাছে ইউনিক কি রিসোর্স আছে যেটা দিয়ে আমি মার্কেটকে মানে ওভারকাম করতে পারি বা কম্পিটিশনকে ওভারকাম করতে পারি। পজিশনিং বেসড অ্যাপ্রোচটা হচ্ছে আউটসাইড ইন। আমি আগে আউটসাইড দেখবো, আমার ইন ঠিক করব। আর রিসোর্স বেড হচ্ছে ইনসাইড আউট। ইনসাইড হচ্ছে আমি রিসোর্স দেখবো, এবার আমি আউটসাইডের কি করতে না পারি এটা আইডেন্টিফাই করবো। ডাইভার্সিটি হচ্ছে পজিশনিং বেসড আপনার আমরা দেখবো যে দেয়ার আর ডিফারেন্ট টুলস যার মাধ্যমে প্রোডাক্ট পোর্টফোলিও আইডেন্টিফাই করা হয়, যে আমার যদি একাধিক প্রোডাক্ট থাকে তো কোনটাকে ফোকাস করবো, কোনটাকে কি করবো। আর রিসোর্স বেসড সাধারণত একটা প্রোডাক্ট বা আমার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটাকে আমি কিভাবে এক্সপ্লয়েট করতে পারি মার্কেটে, সেটা দেখা হয়। আর কি ফোকাস এগেইন পজিশনিং হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি এক্সটার্নাল। আর রিসোর্সে হচ্ছে গিয়ে কোর কম্পিটেন্সি, আমার নিজস্ব রিসোর্সের কোর কম্পিটেন্সি কি, সেটা হচ্ছে গিয়ে কি ফোকাস। ক্লিয়ার? জি স্যার। স্যার আমাদের হচ্ছে রিসোর্স বেস যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে ওখানে কি ছিল? আমি সরি, আপনি এখনো অডিবল না, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। স্যার ওইখানে হচ্ছে রিসোর্স বেস ভিউতে ফিড স্ট্রেস লিভারেজ টু আচ্ছা, কেউ কেউ যদি বুঝে থাকেন একটু বলবেন আবার প্লিজ। কেউ স্যার যদি আহ, জি। স্যার আমরাও বুঝতে পারি নাই, নবী ভাইয়ের বিচার চাই স্যার। ওনার কথা আসলে শোনা যাচ্ছে না স্যার। ফর সাম রিজন আপনার মাইক্রোফোনটা ঠিক মতো কাজ হচ্ছে না। স্যার আমরা কি ব্রেকে যেতে পারি? আজকে হোয়াট আই উইল ডু ইজ আজকে একটু সময় নিয়ে একবারে ক্লাসটা ক্লোজ করে দিব, হয়তো বা জি একটু আগে স্যার। ক্লাস ক্লোজ হবে, প্রথম দিন তো। সো আমরা কন্টিনিউ করে একবারে ব্রেক করে ফেলবো। আর খুব বেশি স্লাইড নাই আর বাকি। স্যার এই প্রেজেন্টেশন স্লাইড থেকে আমরা পাবো না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি এই প্রেজেন্টেশনের একটা জিনিস বলে, এগুলা সবই আপনাদের বই থেকে না, ইটস নট আমি কোনো কিছুই বানায় লিখি নাই। সো স্যার এটা সিরিয়াল টু সিরিয়াল লেখছে তো যার জন্য সুবিধা হবে শর্ট হ্যাঁ, ফরম্যাট। এবং মাই রেকমেন্ডেশন হচ্ছে আপনারা অফকোর্স টেক্সট, আমাদের যে টেক্সট বুক যেটা আছে ইটস এ ভেরি রিচ টেক্সট বুক এবং প্রিটি মাচ আপ টু ডেটও আমি বলবো। নাও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কোনো পাবলিশ বই পাবেন না যে একদম মানে সময়ের সাথে আপ টু ডেট, কখনোই পাবেন না। হ্যাঁ, সো আপনাদেরকে যেটা করতে হবে, আহ, আপনাদেরকে এই যে যেমন এই যে একটু আগে যে ডিসকাশনটা আমি করলাম যে হোয়াট হ্যাপেন টু ডিপসিক, যে ডিপসিক এসে মার্কেট ডিসরাপশন করলো কিভাবে, কেন, হোয়াট হ্যাপেন, হাউ এই ডিসরাপশনটা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনাদেরকে এই আহ, আপনাদেরকে এই রিসেন্ট যে ঘটনাগুলা ঘটছে বিশেষ করে বিজনেস এরিনাতে, এগুলা আপনাদেরকে বুঝতে হবে, এগুলা পড়তে হবে। সো এটা আপনি কোনো টেক্সটে পাবেন না। আর এখানে আমরা অসংখ্য টুলস এবং থিওরি নিয়ে ডিসকাস করবো। না, পরীক্ষার হলে অনেক সময় হয়তোবা থিওরি একদম স্ট্রেট ওয়ে টুলস বা ওইটা ব্যাখ্যা থাকলেও খুব কম থাকবে, বাট যেটা থাকবে ওটার অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে থাকবে। তো এখন অ্যাপ্লিকেশন করতে গেলে ইউ নিড টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রপারলি, তাই না? সেই জন্য আমি তো ডিসকাস করব, আই উইল ট্রাই মাই বেস্ট, বাট আমার রিকোয়েস্ট থাকবে আপনারাও ইউ গো টু ইউটিউব, গিয়ে যে কোনো একটা সাবজেক্ট দিয়ে আপনারা সার্চ করেন, ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ 10-15 মিনিটের ছোট ছোট টিউটোরিয়াল। আপনারা দুইটা তিনটা দেখেন, দেখলে আমার মতে এখানে কোনো কনফিউশন থাকার কোনো কিছু নেই। দিজ আর নট রকেট সায়েন্স, দিজ আর অল
সোশ্যাল সায়েন্স, তাই না? ইটস নট যে আপনাকে কঠিন ফর্মুলা শিখতে হচ্ছে, ভেরি কমন সেন্স, হ্যাঁ, ভেরি লজিক্যাল। ইটস অনলি টু আন্ডারস্ট্যান্ড যে এক একজন এক এক সময় এক এক পার্সপেক্টিভ থেকে এক একটা জিনিস দেখছে। আপনি যত বেশি এটা আপনি প্র্যাকটিস করবেন, তত আপনার পার্সপেক্টিভ গুলা এনরিচড হবে। এন্ড দেন পরীক্ষা হলে যখন আপনি আনসার করবেন, দেন ইউ ক্যান গিভ এ মোর কনভিনসিং পার্সপেক্টিভ। পরীক্ষার খাতায় ওইটাই দেখা হয় যে আপনি যেটা দিলেন, যে আনসারটা দিচ্ছেন, সেটার পিছনে লজিকটা কি এবং আপনি কতটুকুন কি বুঝে ওই জিনিসটা করছেন। সো দিজ আর অল, আমি বলবো ইটস ম্যাটার অফ প্র্যাকটিস, সরি। এবং এটা মুখস্থ করার কিছুই নাই, এটা হচ্ছে জানা বোঝা। আহ আপনারা যেটা আরেকটা করতে পারেন, ইউ ক্যান ফর্ম স্মল গ্রুপস, 5 জন 5 জন 10 জন যারা একই ফার্মে আসেন অথবা একসাথে স্টাডি করেন, করে ইউ গো থ্রু চ্যাপ্টার্স, ইউ গো থ্রু টপিকস, হ্যাঁ, ইউ ডিসকাস অ্যামাংস ইউর সেলফস। দেখবেন এটাতেই অনেক বেনিফিট হবে। না, আমাদের আনফরচুনেটলি বিকজ অফ আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের একটা বড় দুর্বলতা এখনো আমি বলবো রয়ে গেছে, সেটা হচ্ছে ইংলিশটা। সো এখন ইংলিশটা ইটস নট অনলি ফর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ইটস ফর অল দ্য সাবজেক্টস দ্য সেম প্রবলেম। বিশেষ করে যেখানে আহ, যে সাবজেক্ট গুলা ন্যারেটিভ আপনাকে লিখতে হয়। সো এটাও আপনাদেরকে আমি বলবো আপনারা নিজেরা নিজেদের মতো করে শেখেন। এটা কেউ ফর্মুলা বলে দিতে পারবে না যে আপনি এটা করেন এটা করেন, বা এই দুইটাকে গুলায় এটা খেয়ে ফেলেন হয়ে যাবে। এটা আপনাদেরকে আপনাদের মতো করে বুঝে শিখে নিতে হবে। বাট আমি বলবো দিস ইজ দ্য টাইম, এই সময়টাতে আপনারা এই জিনিসগুলোতে ইনভেস্ট করেন। হ্যাঁ, পরে কিন্তু যত সময় যাবে আপনি তত এই বেসিক জিনিসগুলোতে ইনভেস্ট করার সময় পাবেন না। হ্যাঁ, আর এখনো যারা ফার্মে আছেন, আই নো ইউ মাইট ফিল ওভারওয়েলমড এক এক সময় কাজে কর্মের মধ্যে, বাট তারপরে আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি। দ্য মোমেন্ট ইউ লিভ দ্য ফার্ম, আপনার কোনো চাকরিতে ঢোকেন, ঢুকলেই দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ প্রেশার, দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ রেসপন্সিবিলিটি অল টুগেদার। তখন জিনিসগুলো আরো কঠিন হয়। সো যতই কষ্ট হোক, আপনারা এখন, নাও ইজ দ্য বেস্ট টাইম আপনাদের এইসব জিনিসে ইনভেস্ট করা, করে নিজেদেরকে তৈরি করা। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, সো ওই যে যে প্রশ্ন করছিলেন আপনি, আপনি কি আপনার প্রশ্নটা, হোয়াট ইউ ক্যান ডু, যেহেতু শোনা যাচ্ছে না, আপনি মেসেজে দিতে পারেন, আই ক্যান হ্যাভ এ লুক। স্যার এখন 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 শোনা যাচ্ছে স্যার? ভেরি ভেরি ক্লিয়ার। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে আমাদের যে রিসোর্স বেসড ভিউতে, ওখানে আমি আমি আমার সামনে টেক্সট বুকটা আছে, আমাদের যে ম্যানুয়ালে ওখানে দেখছি স্যার জি, ফিট স্ট্রেস লিভারেজ। স্যার এই বিষয়টা যদি স্যার একটু কাইন্ডলি একটু ডিসকাস করতেন প্লিজ। একটু আবার বলবেন টার্মটা? হ্যাঁ, ফিট স্ট্রেচ লিভারেজ। ওকে, সো এটা হচ্ছে যে আমার ওই যে এই যে একদম লাস্টে দেখেন যে সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেটা সিএ। সো এটা আইডেন্টিফাই করা, স্ট্রেচ মানে তো এই রিসোর্সটাকে আমি কিভাবে স্ট্রেচ করতে পারি, বাড়াইতে পারি, ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট বলতে এখানে ইটস নট সামথিং ব্যাড, ইটস টু এক্সপ্লয়েট। হ্যাঁ, এটাকে কিভাবে অন্যভাবে ইউটিলাইজ করা যায়। এন্ড দেন ফাইনালি গিয়ে এটার থেকে আমি কিভাবে মার্কেট থেকে আমি এডিশনাল বেনিফিট নিতে পারি। হ্যাঁ, সো যেমন আমি একটা এক্সাম্পল দিই যে রিসোর্স বেস যেটা, সেটা হচ্ছে যে ধরেন আমার আমার ধরেন একটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেখানে উই হ্যাভ সার্টেন ফার্মাসিস্ট এবং ডক্টর যারা রিসার্চ করতেছে, এবং তাদের
রিসার্চের এরিয়া হচ্ছে অনকোলজি বা ক্যান্সার রিলেটেড। সো তার এই অর্গানাইজেশন রিসোর্স বেসড ভিউতে সে তার এক্সিস্টিং যে রিসোর্স লেভেল আছে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো দেখবে যে এই যে অনকোলজিস্ট বা মানে এই পার্টিকুলার ক্যান্সার এরিয়াতে যারা যারা অন্যান্য জায়গায় কাজ করতেছে, হ্যাঁ, মার্কেটে, সেইটা সেই মার্কেটে আমি আমার রিসোর্স দিয়ে কতটুকু ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারবো। সো দ্যাটস দ্য রিসোর্স বেস। অন দি আদার হ্যান্ড আরেকটা এক্সাম্পল যদি দেই, যে আরেকটা ফার্মাসিউটিক্যালস তারা দেখতেছে যে হ্যাঁ এখন কোভিড আসছে, কোভিড এর ভ্যাকসিন হচ্ছে হট সেল, সো দেন দে উইল মুভ ইনটু প্রডিউসিং কোভিড ভ্যাকসিন। ওয়ারেজ রিসোর্স বেসড যে সে তার তার এক্সপার্টিজ এরিয়াতেই সে কাজ করবে এবং ওই অনুযায়ী সে মার্কেট থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারে সেটা ইয়ে করবে। আমি বুঝাইতে পারলাম কিনা জানি না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো শ্যাল উই মুভ অন? জি স্যার। So positioning based strategic planning process. এখানে ব্রডলি there are চারটা প্রসেস। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যানালিসিস, স্ট্র্যাটেজিক চয়েস, ইমপ্লিমেন্টেশন এন্ড দেন রিভিউ এন্ড কন্ট্রোল। স্ট্র্যাটেজিক অ্যানালিসিসে there are সেকশনস বা কি বলা যায় যে অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে ফার্স্ট এক্সটার্নাল অ্যানালিসিস। এক্সটার্নাল অ্যানালিসিস মানে আপনার অর্গানাইজেশনের বাইরে যে এনভায়রনমেন্ট তাকে অ্যানালাইজ করা। সো তার মানে মার্কেট মার্কেট দেখা, মার্কেটের বাইরে কি আছে সেটা দেখা। ইন্টারনাল অ্যানালিসিস মানে অর্গানাইজেশনের অ্যানালিসিস করা, অর্গানাইজেশনের কি আছে। এন্ড দেন এই এক্সটার্নাল অ্যানালিসিসের বেসিসে ইন্টারনাল অ্যানালিসিসের মাধ্যমে নিজেকে অ্যাপ্রেজ করা যে আমার অবস্থানটা কোথায় মার্কেটে, ওয়্যার ডু আই স্ট্যান্ড। ক্লিয়ার? সো তার মানে কর্পোরেট অ্যাপ্রেজালের মাধ্যমে আমি আমার অবস্থানটা পেয়ে গেলাম মার্কেটে। এইবার আমি একটা গোল সেট করলাম। Okay, আমি আমি এখানে তো পেয়ে গেলাম আমি কোথায় আছি, কর্পোরেট অ্যাপ্রেজাল। এবার আমি ঠিক করবো আমি কোথায় যেতে চাই। সো আমি কোথায় আছি, কোথায় যেতে চাই, এর মধ্যে একটা গ্যাপ আইডেন্টিফাই হবে। সো এই এতটুকুনি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক অ্যানালিসিস। স্ট্র্যাটেজিক চয়েসে কি করা হয়, এই যে গ্যাপটা আইডেন্টিফাই হচ্ছে, এই গ্যাপটা আমি ফিল আপ করবো কিভাবে, সেটা স্ট্র্যাটেজিক চয়েসের মাধ্যমে ফিল আপ করা হয়। এন্ড দেন আইডেন্টিফাই হয়ে গেল যে ওকে আমি এই চয়েস বা এই স্ট্র্যাটেজিক চয়েস গুলা ইমপ্লিমেন্ট করবো। দেন ইমপ্লিমেন্টেশন ফেজ, এবং ইমপ্লিমেন্টেশন হওয়ার সাথে সাথে হওয়ার পরে একটা পিরিয়ডিক রিভিউ এবং কন্ট্রোল হবে। সো রিভিউ এন্ড কন্ট্রোল যদি এরকম হয় যে দেখা যায় যে কোনো ম্যাসিভ কোনো পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন প্রয়োজন, দেন এগেইন ইট মাইট গো থ্রু দিস এন্টায়ার প্রসেস এগেইন। সো এটা একটা এরকম লুপ আকারে চলতে থাকে। এবং আমি যেটা আগেও বলছি যে ইউজুয়ালি এই এই স্ট্র্যাটেজিক যে আপনার ইভ্যালুয়েশন গুলা অ্যানুয়ালি ইভ্যালুয়েশন করা হয়। হ্যাঁ, স্ট্র্যাটেজিক যেহেতু ইটস এ লং টার্ম একটা বিষয়। আর আমরা কি করি, একটা প্রতিটা বিজনেস অর্গানাইজেশন তার অ্যানুয়াল একটা অপারেটিং প্ল্যান করে, যেটাকে আমরা বাজেট বলি, অ্যানুয়াল বাজেট, হ্যাঁ, বা অ্যানুয়াল অপারেটিং প্ল্যান। ওই অ্যানুয়াল অপারেটিং প্ল্যানের রেজাল্ট বেসিসে এগেইন হয়তো বা আমার এই যে আমার রিভিউ যখন হচ্ছে তখন হয়তো বা দেখা যেতে পারে যে এখানে কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয়, এগেইন তাহলে এই প্রসেসের মাধ্যমে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট, আপডেট, চেঞ্জ করে। সো এইভাবেই এই প্রসেসটা চলতে থাকে। বুঝতে পারছেন সবাই? স্যার এখানে ইন্টারনাল অ্যানালাইসিস কেন করতে হবে? কারণ আমরা তো জানি পজিশনিং বেসটা সবসময় আপনার এক্সটার্নাল ফোর্সকে মানে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, সো এক্সটার্নাল গুড কোয়েশ্চেন। সো এক্সটার্নাল যখন আমি এক্সটার্নাল সোর্সটাকে আমি আহ, কি বলে স্ক্যান করলাম, করার পরে আমি যদি আমার
আমার অবস্থান বুঝতে হয়, তাহলে আমাকে নিজেকেও বুঝতে হবে, তাই না? যেমন ধরেন যে আমি মার্কেটে দেখলাম আমার মার্কেটের ডিমান্ড হচ্ছে, কথার কথা, বা মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে অপরচুনিটি আছে এটার ভ্যালু হচ্ছে 100। আমি কতটুকুন করি বা করতে পারি এটা যদি আমি না বুঝি, তাহলে হাউ ডু আই পজিশন মাই সেলফ ইন টু দ্য মার্কেট, তাই না? আমার মার্কেটে আমার অবস্থান কি বুঝতে হলে আমাকে ইন্টারনালি আমার অ্যানালিসিস করতে হবে। বাট আমার এই যে অ্যাপ্রেজাল, দিস ইজ বেসড অন দি এক্সটার্নাল অ্যানালিসিস বা এক্সটার্নাল ফ্যাক্টরের বেসিসে আমি আমাকে ইভ্যালুয়েট করতেছি। ইটস নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। বুঝতে পারছেন? জি স্যার। গুড। আর কোনো প্রশ্ন আছে? ওকে, সো প্ল্যানিং হরাইজন, হ্যাঁ, প্ল্যানিং হরাইজন একটা কমন ইয়ে হচ্ছে, শর্ট টার্ম হচ্ছে 1 to 3 years, মিডিয়াম হচ্ছে 3 to 10 years, অ্যান্ড লং টার্ম হচ্ছে 10+। নাও এই যে নাম্বার গুলো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং, বাট এই হরাইজন যেটা বা যে টাইম ফ্রেমটা, এটা আসলে ভেরিয়াস ফ্যাক্টরের উপরে এটা এই প্ল্যানিং হরাইজনটা চেঞ্জ হতে পারে। সো কি কি এখানে যেমন 5টা ফ্যাক্টর দেওয়া আছে। একটা হচ্ছে নেচার, ওনারশিপ নেচার। আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে এক ধরনের প্ল্যানিং হরাইজন হবে, প্রোপ্রাইটারি হলে এক ধরনের হবে, পার্টনারশিপ হলে এক ধরনের হবে। যদি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তার প্ল্যানিং হরাইজন এক ধরনের। যদি এটা কোনো পাবলিক এন্টিটি হয়, পাবলিক এন্টিটি মানে গভর্নমেন্ট কোনো এজেন্সি হয়, তাহলে তার প্ল্যানিং হরাইজন ডিফারেন্ট হবে। সো ওনারশিপের কারণে আমার হরাইজন পরিবর্তন হয়। ক্যাপিটাল স্ট্রাকচার, ওকে, কেউ বলতে পারবেন হোয়াট ইজ, ওকে, ফার্স্ট, is there any difference between a financial structure and capital structure? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা তো ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা যতটুকু বুঝি, আমার ক্যাপিটালে আপনার সাউন্ড আবার একদম লো হয়ে গেছে। স্যার আমরা হচ্ছে কি ক্যাপিটাল স্ট্রাকচার বলতে যেটা বুঝি যে আমার টোটাল ক্যাপিটালের মধ্যে যে ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো আছে, সে ফর এক্সাম্পল আমার ডেট ক্যাপিটাল কতটুকু, ইকুইটি ক্যাপিটাল কতটুকু, আমার প্রিফারেন্স শেয়ার, বা আমার হচ্ছে কি যত ধরনের আমার ক্যাপিটালের কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্টের কোনটার কতটুকু পোর্শন, তার একটা রাইট, টোটাল একটা সিনারিও, এটা হচ্ছে আমার ক্যাপিটালের রাইট, স্ট্রাকচার। ভেরি গুড, ভেরি গুড। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার স্যার যদি একটু আপনি যদি একটু ডেসক্রাইব করেন স্যার ভালো হয়। স্যার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার মেবি আওয়ার ক্যাশ ফ্লো। না, ঠিক ক্যাশ ফ্লো না, অ্যাসেট ক্যাশ ফ্লো না। অ্যাসেটের সঙ্গে আমাদের যে ক্যাপিটাল বা লাইবিলিটি আছে এগুলো কম্পেয়ারটা। ওকে, সো ইউ আর ক্লোজ। অ্যাকচুয়ালি ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হচ্ছে ব্যালেন্স শিটের এন্টায়ার লায়াবিলিটি এন্ড ইকুইটি পার্টটা। সো এখানে আমার শর্ট টার্ম, হ্যাঁ, মানে ক্যাপিটাল কতটুকুন, লং টার্ম কতটুকুন, শর্ট টার্ম কতটুকুন, হ্যাঁ, এই দুইটা হচ্ছে নিয়ে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার অনলি ডিলস উইথ আমার ক্যাপিটাল নেচারের যে বা লং টার্ম নেচারের যে ফান্ড। সো এখানে ইকুইটি আছে, আমার ডেট ফাইন্যান্সিং আছে। ইকুইটির মধ্যে থাকতে পারে প্রেফারেন্সিয়াল শেয়ার, কমন শেয়ার, হোয়াট এভার, এটসেট্রা এটসেট্রা। ডেট ডেটের মধ্যে দেয়ার এগেইন অনেক ধরনের ফান্ডিং, বন্ড হইতে পারে, আপনার সিম্পল প্রজেক্টের আপনার লং টার্ম লোন হইতে পারে। সো অল অফ দিস। আর বাদ বাকি যেটা, যেমন আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে শর্ট টার্ম লাইবিলিটি, এগুলা পড়তেছে গিয়ে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারের বাইরে, বাট দ্যাটস এ পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। সো আমরা আপনারা আপনারা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে হয়তো বা এই জিনিসটা একটু পড়ছেন, যে
আমরা ওয়ার্কিং ক্যাপিটালটাকে যখন আইডেন্টিফাই করার চেষ্টা করি যে একটা অর্গানাইজেশন অপটিমাম লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল কিরকম হওয়া উচিত, তখন আমরা এন্টায়ার অ্যাসেটকে দুইটা ভাগ করি না, একটা হচ্ছে লং টার্ম বা ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে কারেন্ট, মানে কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট, রাইট? আর জি স্যার। লাইবিলিটি সাইডে কারেন্ট লাইবিলিটি অ্যান্ড লং টার্ম লাইবিলিটি প্লাস ইকুইটি। সো এই এই যে চারটা ব্লক যদি আমরা আইডেন্টিফাই করি, এই চারটা ব্লকের মধ্যে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। ওয়াই? বিকজ আমার কারেন্ট অ্যাসেটের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি লো, কোনো কোনো ক্ষেত্রে জিরো। আবার নন কারেন্ট অ্যাসেটে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতেছে, ওইটাই তো হচ্ছে মেইন আমার মানে রিটার্ন আসতেছে ওইগুলাতে, যেমন আমার কি বলে এটাকে, Machinery। মেশিনারি এটসেট্রা, এগুলা থেকে। এন্ড দেন আমরা যদি ব্যালেন্স শিটের লাইবিলিটি ইকুইটি সাইডে যাই, দ্য মোস্ট এক্সপেন্সিভ পার্ট হচ্ছে লং টার্ম যেটা, আর শর্ট টার্ম হচ্ছে গিয়ে আপনার কোনোটা জিরো কস্ট এবং লো কস্ট আছে, যেমন আমার সানডে ক্রেডিটর্স বা আপনার যেমন ওয়েজেস আমার, বা যে ডিফারেন্ট ছোট ছোট পেয়েবল যেগুলা থাকে, হ্যাঁ, সেগুলো সাধারণত আপনার জিরো কস্ট থাকে, কিছু কস্ট থাকে বাট মোস্টলি জিরো কস্ট। সো এই যে জিরো কস্টের সাথে লো কস্ট ফাইন্যান্সিং এর সাথে আমার লো কস্ট ইনভেস্টমেন্ট, হাই এক্সপেন্সিভ ফাইন্যান্সিং এর সাথে আমার হাই রিটার্ন অ্যাসেট, এগুলাকে যখন আমরা ব্যালেন্সিং করি, তখন ওই আমরা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করি আমার টোটাল ইনভেস্টমেন্টটা। দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন, বাট আমি জাস্ট ওভারঅল আইডিয়াটা দেওয়ার জন্য বলি। বুঝতে পারছেন সবাই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা? তার মানে স্যার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা হচ্ছে টোটালি টাইম বেসড, এটা কি শর্ট টার্ম আর লং টার্ম, মানে কারেন্ট এবং হ্যাঁ নন কারেন্টের উপর বেস করে। আর হ্যাঁ ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে আমার হলো গিয়ে আমার যে সোর্স অফ ফাইন্যান্সিং এর যে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা, সেটা হলো আমার ক্যাপিটাল স্ট্রাকচার। নো, আমার আমার সোর্স অফ ফান্ডের মধ্যে আমার শর্ট টার্ম ফান্ডিং যেটা, সেটাও তো সোর্স অফ ফান্ডিং, তাই না? সো জি ক্যাপিটাল স্যার। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে বেসিক্যালি দুইটা ভাগ, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি যেটা, আর এটা হচ্ছে যেটা লং টার্ম লাইবিলিটি এবং ইকুইটি। লং টার্ম লাইবিলিটি ইকুইটিটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল স্ট্রাকচার। ইয়েস ইয়েস, গট সো দ্য পয়েন্ট স্যার। হ্যাঁ, সো একটা অর্গানাইজেশনে তার ব্যালেন্স শিটের লাইবিলিটিস এন্ড ইকুইটি সাইডটা সে কিভাবে মেনটেন করবে, দ্যাট ইজ দিস ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। সো তার কি ক্যাপিটাল স্ট্রাকচার এবং ইকুইটি বড় হবে আর কারেন্ট লাইবিলিটি ছোট হবে, না ওইটা বড় হবে এগুলা ছোট হবে, এটা ডিপেন্ড করবে নেচার অফ দ্য কোম্পানি এবং সে কতটুকু রিস্ক নিবে। আহ, মানে ওইটার সাথে রিলেশন কি, ওইটার সাথে রিলেশন হচ্ছে আপনার সলভেন্সি রিলেশনশিপ, লিকুইডিটি রিলেশনশিপ, হ্যাঁ, ওই সব কিছু চলে আসতেছে। সো ওইটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। ওকে, বুঝছেন সবাই? Yes, sir. জি স্যার, বুঝেছি। ফাইন। দেন নেচার অফ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রি থাকে যেগুলা আপনার আহ, ওগুলার প্ল্যানিং হরাইজনটা অনেক লম্বা হয়। যেমন ধরেন আপনার একটা ব্রিজ বানানো হয়েছে, সো ব্রিজের আপনার হয়তো ব্রিজটা ব্রেক ইভেনে যাবে 10 বছর পরে, দেন আস্তে আস্তে এখান থেকে রিটার্ন আসা শুরু করবে। আবার কোন ইন্ডাস্ট্রি আছে যেগুলা খুব কুইক ব্রেক ইভেন হয়, খুব কুইক রিটার্ন হয়। নেচার অফ বিজনেস এনভায়রনমেন্ট, একটা তো হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট। সো বিজনেস, এগেইন এটা ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, যে আমার বিজনেস এনভায়রনমেন্টটা, বিজনেস এনভায়রনমেন্ট যদি ডাইনামিক হয়, যেখানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, বিশেষ করে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আমরা দেখি, সেখানে আপনার প্ল্যানিং হরাইজন গুলো খুব শর্ট হয়, লম্বা হয় না। কারণ আপনি তো 6 মাস 1 বছর পর কি হবে, ইউ ডোন্ট ইভেন নো হোয়াট মাইট হ্যাপেন আফটার 1 year or 2 years, হ্যাঁ। আর ফাইনালি হচ্ছে নেচার অফ ম্যানেজমেন্ট, হ্যাঁ, একটা অর্গানাইজেশন তার ম্যানেজমেন্টের
নেচারটা কিভাবে তারা ম্যানেজ করে, হ্যাঁ? সো অল অফ দিস ইনফ্লুয়েন্স করে প্ল্যানিং হরাইজন। আচ্ছা, স্ট্র্যাটেজি অ্যান্ড এথিক্স। এথিক্স কি কেউ বলতে পারবেন? স্যার নৈতিকতা। কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ, কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট। কোড অফ ইয়েস স্যার। কোড অফ কন্ডাক্ট তো ওকে, এটা তো হচ্ছে কোনো একটা এথিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছে, তাই তো? বাট হোয়াট ইজ এথিক্স? এথিক্স বলতে কি বোঝেন? হোয়াট ইজ রং অর রাইট, নীতি যখন কথা আমরা বলা কোনো, যায় এক কথা। হ্যাঁ, মানে আমাদের রাইট যখন ও কোন রং এর মধ্যে থেকে রাইটটাকে করা হচ্ছে এথিক্স। হ্যাঁ, সো এথিক্স মানে ডুইং দ্য রাইট থিং, তাই তো? এটা হচ্ছে এথিক্স। এখন রাইট, হাউ ডু ইউ ডিফাইন রাইট, সামথিং রাইট? ভেরি ডিফিকাল্ট, তাই না? ইটস ভেরি ভেগ অ্যান্ড ভেরি সাবজেক্টিভ একটা টার্ম। ইটস নট অবজেক্টিভ, তাই না? এটা এগ্রি করেন তো সবাই যে রাইট, জি স্যার। ডুইং দ্য জি রাইট থিং স্যার। বলা খুব সহজ, বাট একজনের চোখে একটা জিনিস রাইট হইতে পারে, আরেকজনের চোখে এটা রাইট নাও হতে পারে। সো এথিক্স যদিও আমরা খুব সহজে বলে ফেলি, বাট ইন রিয়ালিটি এটাকে ডিফাইন করা ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এবং যেহেতু এটা ডিফিকাল্ট টু ডিফাইন, এই জন্য উই হ্যাভ, এই যে একটু আগে বললেন যে কোড অফ কন্ডাক্ট। সে কোড অফ কন্ডাক্ট কি? কোড অফ কন্ডাক্টে বলা হয় তুমি এইভাবে কাজ করবা, এর বাইরে কাজ করলে আমরা ধরবো তুমি আনএথিক্যালি কাজ করছো, অথবা এই কাজ করতে পারবে না, যদি এগুলা করো দ্যাট উইল বি এ মিসকন্ডাক্ট, তাই না? এটাই তো থাকে। সো জি স্যার। সো তার মানে এথিক্স হচ্ছে টু ডু সামথিং রাইট। এখন রাইট, লাইক আই সেড, ইটস এ ভেরি ভেগ টার্ম আর কি। সো রাইটের সংজ্ঞা অনেকেই অনেক ভাবে দিতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এথিক্যালি বিজনেস যারা করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা সাস্টেইন করে। এটা আমরা সবাই জানি, বুঝি, হ্যাঁ? যারা আনএথিক্যালি কাজ করে বা বিজনেস করে, টেম্পোরারি দে গেট সাম সার্টেন অ্যাডভান্টেজ, বাট ইন দ্য লং রান ওগুলো আবার ধরা খায়। এবং এটা শুধু বিজনেসের ক্ষেত্রে না, ইভেন আমাদের লাইফেও দেখি, তাই না? আমরা জীবনেও দেখি যে অনেকে অনেক কিছু আনএথিক্যালি করে ফেলে। আহ একটা হচ্ছে আমি করলাম, ভুল করলাম, বললাম তো ভুল হয়ে গেছে, ঠিক করলাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আরেকটা হচ্ছে না, জেনেই শুনেও আনএথিক্যালি কাজ করেই যাচ্ছে, তারা কোনো না কোনো সময় জীবনে গিয়ে একটা হোঁচট খায়, ধরা খায় আর কি। হুম। এবং there are hundreds and thousands and millions of examples of this. So ethics is very important. Ethics কে actually this is not something separate. Ethics হচ্ছে এমন একটা জিনিস, it has to be embedded into everything. So ethics মানে আমি আমার কাস্টমারকে যেই কোয়ালিটিতে গুডস দেওয়ার কথা সেটা দেব, আমি আমার এমপ্লয়ীদেরকে ঠকাবো না, বা এমপ্লয়ীদেরকে তাদেরকে একটা প্রপার ট্রিটমেন্ট যাতে তারা পায় সেটা এনশিওর করবো। হ্যাঁ? আমি ট্যাক্স ফাঁকি দেব না, আমি ভ্যাট ফাঁকি দেব না। হ্যাঁ, সো এরকম এই জিনিসগুলো হচ্ছে এথিক্যালি কন্ডাক্ট করা। এবং কোনো কোনো জিনিস আছে যেটা লিগালি ইটস অ্যালাউড, বাট ইট ক্যান বি আনএথিক্যাল, তাই না? হইতে পারে না? লিগালি ইউ ক্যান ডু দ্যাট, বাট এথিক্যাল কম্পাসে এটা অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে। কি এগ্রি করেন সবাই? জি স্যার, যে এগ্রি সামথিং, করি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, সামথিং ক্যান বি লিগ্যাল, বাট এথিক্যালি এটা অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে। সো আমি এথিক্স নিয়ে অনেক কথা বললাম এই জন্য যে সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে এথিক্স কি। এবং আপনি দেখবেন প্রতিটা প্রফেশনাল বডিতে
যেহেতু এই এথিক্সটা একটা প্রপার ডেফিনিশন নাই এবং এটা ইটস ভেরি মানে এটার কোনো রূপরেখা নাই, এর জন্য প্রতিটা প্রফেশনাল বডিতে দেখবেন দে উইল হ্যাভ দেয়ার ওন কোড অফ কন্ডাক্ট। ডাক্তারদের আছে, ইঞ্জিনিয়ারদের আছে, অ্যাকাউন্টেন্টদের আছে, লয়ারদের আছে, এরকম প্রত্যেকটা প্রফেশনাল বডি দে হ্যাভ দেয়ার ওন কোড অফ কন্ডাক্ট, যেখানে ডিফাইন করা হয় যে ওকে হোয়াট ইজ এথিক্যাল, হোয়াট ইজ, এবং এটাও স্ট্যান্ডার্ড, তাই না? সবাই এগ্রি করে যে হ্যাঁ ওকে আমরা এটা কাজ করলে আমরা ধরে নিচ্ছি দিস ইজ এন এথিক্যাল অ্যাপ্রোচ, এর বাইরে গেলে ইটস আনএথিক্যাল। সো যখন স্ট্র্যাটেজি ফর্মুলেশন করা হয় তখন আনএথিক্যাল কোনো কিছু স্ট্র্যাটেজি ফর্মুলেট করা হয় না, যে ওকে আমি ট্যাক্স ফাঁকি দিব, এটা স্ট্র্যাটেজিতে কখনোই করা হয় না। হ্যাঁ আমি ট্যাক্স অপটিমাইজ করবো, দ্যাট ক্যান বি দেয়ার। আমি ট্যাক্স প্ল্যানিং করবো সো দ্যাট আমার ট্যাক্স ইম্প্যাক্টটা কম হয়, দ্যাট ক্যান বি দেয়ার। বাট আমি ট্যাক্স দিব না, ফাঁকি মারবো, ব্যাট দিব না, এই করবো এইগুলা কখনোই প্ল্যানিং বা স্ট্র্যাটেজি, এটা নর্মাল প্ল্যানিং হয় না, স্ট্র্যাটেজিতেও থাকেই না। এবং আপনার এই এথিক্স এর সাথে সাস্টেইনেবিলিটির একটা বড় সম্পর্ক আছে। So the more ethical you are, the more likely you will become sustainable. Unethical acts sustainability কে হ্যাম্পার করে। বাংলাদেশে আপনারা জানেন জিএসকে এর নাম শুনছেন তো সবাই, গ্লাক্সো স্মিথ ক্লাইন। Yes, sir. Yes, sir. Yes, sir. ওরা কি বানাইতো, চকলেট নাকি? This is sir, UK based. ওরা হ্যাঁ কি মেডিসিন বানাইতো? Medicine, রাইট commodity product. medicines. রাইট, ফার্মাসিউটিক্যাল। So Yes, they moved out from Bangladesh, তাই না? Yes, sir. Now, মানে কেউ বলতে পারে হোয়াট ইজ দ্য রিজন দে মুভড আউট? ওদের ওষুধ তো স্যার ডাক্তাররা লেখে না, কারণ ওরা ওই ইথিক্যালি এত ওইভাবে ইয়েস, মনে হয় সার্ভাইভ রাইট করতে পারতেছিল না। রাইট। সার্ভাইভের থেকে বড় কথা হচ্ছে তারা ডিসাইড করছে ভাই আমরা এই খেলা খেলবো না, and they gave up. It's not যে GSK Bangladesh was running at a loss. That never happened. They were making money. But তারা তাদের এথিক্যাল গ্রাউন্ডে দে ডিসাইডেড যে ভাই এইখানে কাজ করে আমার ইনকাম নষ্ট করার, ময়লা করার কোনো দরকার নেই। I will rather move out from this country. So that's an ethical call. একই অবস্থা নোভাডিজের বেলা হচ্ছে। Right. So foreign company যারা আছে তাদের এই কমপ্লায়েন্স, এই স্পেশালি এথিক্যাল এই কমপ্লায়েন্স গুলো ভেরি স্ট্রং, হ্যাঁ ভেরি স্ট্রং। তাদের দেশের যে এই ল গুলাও অনেক স্ট্রিক্টলি এগুলাকে মনিটর করে, এবং এগুলা যদি আইডেন্টিফাই হয় তাহলে তাদের যে ফাইন পেনাল্টি হয় এগুলা মানে অনেক মানে ভেরি হাই রিস্ক এবং হাই এক্সপোজার থাকে, যে কারণে তারা চিন্তা করে ভাই কি দরকার ওই এক্সপোজারে যাওয়ার, আইড রাদার ওয়াক অ্যাওয়ে। স্যার। এবং স্যার সেজন্য কি ওষুধ কোম্পানিগুলোতে ডাক্তারদের স্যাম্পল উপহার দিতে পারবে না বলে একটা সার্কুলার বোধহয় আসছে? এগুলো তো আগেও ছিল, তো নতুন আগেও ছিল, সব সময় আছে স্যার, ফলো হয় না। অনেকভাবেই করা হয়েছে। ডাক্তারদেরকে বলা হয়েছে কখনোই তারা ব্র্যান্ড ওষুধ লিখতে পারবে না, জেনারিক নেম লিখবে, সো দ্যাট কাস্টমার হ্যাজ দ্য চয়েস, দ্য পেশেন্ট হ্যাজ দ্য চয়েস টু চুজ সে কোনটা কিনবে। বাট আমাদের দেশে তো এটা হয় না, ওই ব্র্যান্ড নেম দেয়। সো ব্র্যান্ড, এখন আপনাকে যদি ডাক্তার বলে আপনাকে একটা পার্টিকুলার ব্র্যান্ডের ওষুধ খেতে হবে, আপনি গিয়ে ফার্মেসিতে ওইটা না পাইলে, যদি ফার্মেসি বলে যে স্যার ভাই আপনার এই ওষুধটা নাই বাট এই সেম জেনারিক মেডিসিন অমুক কোম্পানির আছে, আপনি আপনি দুইবার চিন্তা করবেন নিতে, তাই না? জি স্যার, কারণটা হচ্ছে আমরা তো জেনারিক এটা জানি না। হ্যাঁ, কারণ আমরা জানি না, সেজন্য এবং অনেক সময় ইভেন উই কল দ্য ডক্টর যে ডাক্তার সাহেব এই ওষুধ নাই, এটার পরিবর্তে ওরা বলছে এই ওষুধ নেবো কিনা, কারণ আমরা জানি না।
সো এটা কত বড় একটা পাওয়ার আপনি চিন্তা করেন ডাক্তারদের, যে তারা যেটা লিখে দিচ্ছে। এবং আপনি দেখবেন অনেক হসপিটালে আপনি ডাক্তার দেখানোর পর বের হওয়ার পর লোকজন 2-3 জন এসে গিয়ে দেখি স্যার প্রেসক্রিপশনটা কি দিছে, আমি তো পারলে মাইট দিয়ে এগুলো ধরে, এবার আমার প্রেসক্রিপশন তুই দেখবি কেন, ইজ মাই প্রাইভেট একটা জিনিস, ভেরি কনফিডেন্সিয়াল, হু আর ইউ, তুমি কেন দেখবে? জি স্যার। বাট আমিও এটা তো সেম কাজ করি। স্যার বাট আমি এই স্যার যে এখানে একটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যে কোম্পানিগুলো হচ্ছে মানে লো, মানে খুব কম দামি ওষুধ প্রডিউস করে, মানে যে খারাপ ম্যাটেরিয়াল দিয়ে, তারা হচ্ছে আবার জেনারিক নেম থাকলে ওই কোম্পানিগুলো আর কি ইয়ে হতে পারে, প্রমোটার হতে পারে। এটা কিন্তু একটা সাইড। ওইটা আমি ওইটা আমি জানি না, আমি বলতে পারবো না, হ্যাঁ। বাট ইভেন ধরেন আমরা আমরা ধরে নিই সবাই সেম কোয়ালিটির প্রোডাক্ট করতেছে, বাট তারা এই যে এই 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 ওয়েতে তারা কি করছে, একটা আনডিউ প্রেফারেন্স নিচ্ছে না, ডাক্তারকে পয়সা দিচ্ছে, ভাই তুমি আমারটা লিখে দিও আমাকে। এবং আপনারা জানেন কিনা জানি না, ডাক্তাররা, ডাক্তার ম্যানিপুলেট হচ্ছে এটাকে, তার মানে হ্যাঁ ডাক্তাররা ডাক্তাররা ইটস নট যে তারা কোনো ছোটখাটো জিনিস নিচ্ছে, গাড়ি, দে গেট কার্স, দে গেট বাড়ি, ডিপেন্ডিং অন আপনি কোন লেভেলের ডাক্তার এবং কোন ওষুধ দিচ্ছেন। হ্যাঁ, ডাক্তাররা স্যার আবার দেয়ার তো অফার, হেলিকপ্টারে যাতায়াতের সুবিধাও দিয়ে দেয়। ওটা তো আসা যাওয়া, ওটা তো এককালীন, ওটা তো কনজিউমেবল একটা বিষয়। হ্যাঁ, বাট আপনাকে বাড়ি দিয়ে দিচ্ছে, গাড়ি দিয়ে দিচ্ছে, ক্যান ইউ ইমাজিন the amount of money they are making? Anyway, so those are unethical practices. এবং একটা যখন স্ট্র্যাটেজি ফর্মুলেশন হয়, তখন আনএথিক্যাল কোনো জিনিসকে স্ট্র্যাটেজিতে আনা হয় না। এবং একটা অর্গানাইজেশন যখন তার অপারেশন চালাবে, ethics should be embedded in the entire process. It's not simply আচ্ছা ঠিক আছে, ethics হচ্ছে সামথিং অ্যাডিশনাল, হ্যাঁ, that something, it should be something embedded বুঝেন তো, যেটা মধ্যেই আছে আর কি, এটা আলাদা কিছু না, ইটস পার্ট অফ দ্য হোল ডিল। হ্যাঁ, সো স্ট্র্যাটেজিতে, সো দ্যাটস হাউ স্ট্র্যাটেজি এথিক্যাল, এই মানে এথিক্স ইজ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। এবং এথিক্স এর জন্য ইউ ডোন্ট নিড এ সেপারেট স্ট্র্যাটেজি যে আমি এথিক্যালি এটা করবো। এভরি অ্যাক্টিভিটিতে যেখানে এথিক্যাল কাজ করা প্রয়োজন, আপনাকে ওই কাজ করতে হবে। ওকে। এবং ওই যে Yes. বললাম যে যখন এই যে নোভার্টিস বলেন বা এরা যখন দে স যে এখানে এইভাবে কাজ করতে গেলে তাদের এথিক্যাল ভায়োলেশন হচ্ছে, এথিক্যাল যে পলিসি আছে বা নর্মস আছে ভায়োলেশন হচ্ছে, দে টুক দ্য কল, না ঠিক আছে, উইল মুভ আউট, উইল ওয়াক আউট ফ্রম দিস কান্ট্রি, রাইট? ইয়েস স্যার। ওকে, সো Thank আজকে এই পর্যন্তই। আমি আজকে একটু আগেই শেষ করে ফেললাম, আর নেক্সট চ্যাপ্টার আমি আজকে শুরু করব না, নেক্সট ডেতে উইল গো থ্রু দ্য নেক্সট চ্যাপ্টার। আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিব, এই সিনপসিসটা। আমাদের যে ইমেলটা আছে যেটাতে, এটাতে, অথবা আমি মামুনকে দিয়ে দিব, না সে আপনাদেরকে পাস করে দিবে, ঠিক আছে? স্যার এই যে এখানে জি, চ্যাট চ্যাট বক্সেও দিয়ে দিতে পারেন, আমরা নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম এটা। ওকে, সো দাঁড়ান, চেক বক্স এখানে আছে, দিচ্ছি একটা সেকেন্ড। ও আচ্ছা, একটা সেকেন্ড।
ওকে, পাঠিয়ে দিচ্ছি। পাইছেন সবাই? জি স্যার, আমি এটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট উইকে ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।